লাইভ স্টার্ট হয়েছে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত সদস্যবৃন্দ, বাংলা বার্ড হসপিটাল অফ বাংলাদেশ বিএইচপির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজ পাখির সবুজ পায়খানার কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা করতে বসেছি। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের গ্রুপের প্রতিষ্ঠাতা অ্যাডমিন জনাব সুলতান আহমেদ মিজু ভাই, উপস্থিত আছেন মাহমুদুজ্জামান রোমেল ভাই এবং সদরুল আরিফিন ভাই, আর সঞ্চালনায় থাকছি আমি খান জিহাদ। আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন, আমাদের আরেকজন মডারেটর হুমায়ুন রশিদ ভাই, তিনি আমাদেরকে অনলাইন অফলাইনে আসলে সমন্বয়টা করে দেবেন। তো আলোচনা শুরুর আগে বোধহয় আমার মনে হয় আমরা একটু প্রতিষ্ঠাতা অ্যাডমিন আমাদের সবার প্রিয় সুলতান আহমেদ মিজু ভাইয়ের কাছ থেকে একটা স্বাগত বক্তব্য শুনে নিতে পারি। মিজু ভাই, যদি একটু আপনি শুরু করে দিতেন অনুষ্ঠান। আসসালামু আলাইকুম। আমাদের বার্ড হসপিটাল অফ বাংলাদেশের সকল সম্মানিত সদস্য, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। শুধু আপনাদের দোয়া না, আপনাদের অনেক ভালোবাসা আমরা পাচ্ছি, আমরা খুব ভালোভাবে টের পাইতেছি। ইনশাআল্লাহ আমাদের তরফ থেকে আমরা যেটা করতেছি আপনাদের সহযোগিতা করার জন্য, এটাকে আরো বেগবান করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। আমাদের নিজেদের কাজ কর্ম শেষ করে যতটুকু সময় পাই আপনাদের পিছনে ব্যয় করার চেষ্টা করি, আপনাদের পাখির চিকিৎসার পিছনে। আপনারা আশা করি আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এটা আমি এই জন্য আমি কয়েকটা কথা বলি, যেটা আপনারা বারবার সমস্যা, মানে যে বারবার আপনারা ভুল করতেছেন। সবাই না কিছু আপনার পোস্টের যে সমস্যা বারবার হইতেছে, আপনার পোস্টে আপনার কোনো ডিটেল থাকে না, এক নাম্বার। দুই নাম্বার, পাখির সমস্যা কিন্তু পাখির আমরা ফেস দেখলেই বুঝি, বিশেষ করে পাখির চোখ দেখলে কিন্তু পাখির ঠান্ডাটা বোঝা যায়। ঠান্ডার মূল কারণটা কিন্তু চোখের মধ্যে চলে আসে, মুখে চলে আসে। সেই ক্ষেত্রে আপনার ভিডিও খুব জরুরি। আর পাখির যদি পেটের সমস্যা থাকে, পেটের সমস্যার জন্য অবশ্যই পাখির পায়খানা ছবি দিতে হবে, এটার কোনো বিকল্প নাই। এখন দেখা গেল আপনি অনেকে আমাদের পোস্ট দিয়ে বলে যে ভাইয়া পাখি অসুস্থ কি করবো। আসলে কিছুই বলে না, তাদের ধারণা আমাদেরকে পাখি দেখাইলে আমরা বলতে পারবো। আমাদের কথা হলো আপনি 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 এডুকেটেড, আপনি মানুষ, আপনারও জ্ঞান বুদ্ধি আছে। আপনার দৃষ্টিতে পাখির কি কি সমস্যা মনে হইতেছে এগুলি আপনি আপনার মতো করে ব্যাখ্যা করেন, ঠিক আছে? এর মধ্যে আমরা সব বুঝে নেব। তা আপনি যদি মনে করেন আপনি অজ্ঞ, আপনি কিছু জানেন না, আপনি যদি বলতে পারেন না, এইটা ভেবে আপনি এইভাবে পোস্ট দিয়ে না, এতে আপনার সমাধান পাবেন না। সেজন্য বলতেছি আপনি ডিটেল লিখবেন। ডিটেলে পাখির বয়স কত, এক সপ্তাহ অথবা এক মাসে কি কি পাখির ফুড হ্যাবিট হিসেবে দিয়েছেন আপনি, মানে খাবার খাইয়েছেন, এগুলি দিবেন। দুই এক সপ্তাহের মধ্যে সফট ফুড দিচ্ছেন কিনা, পেট খারাপের বিষয় হলে এই সফট ফুডের বিষয়টা আসবে। এরকম নানাবিধ বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আপনি পোস্ট দিবেন। আরেকটা বিষয় আমি বলি আপনার, যে এটুকু মনে রাখবেন, অনেকে দেখি আপনার অতি সতর্কতা অবলম্বন করতে গিয়ে পোস্ট অনেক লম্বা করে ফেলে। এখন ব্যাপার হয়েছে, আমরাও তো কাজকর্ম করে খাই, আমাদের তো জীবিকা নির্বাহ করতে হয়। এত এত লম্বা পোস্ট আমরা আসলে পড়তে গিয়ে অধৈর্য হয়ে যায়। কারণ আমরা যখন গ্রুপে ঢুকি, অবস্থান নেই, আমরা একসাথে অনেকগুলি পোস্টে সাজেশন দেওয়ার চেষ্টা করি। সেই ক্ষেত্রে যখন দেখা যায় পোস্ট অনেক দীর্ঘ হয়, সেটা যাতে পড়তে গিয়ে আমাদের কষ্ট হয়, অনীহা চলে আসে। এই দিকটা একটু খেয়াল রাখবেন। আপনি ডিটেল লিখবেন, ডিটেল লিখতে গিয়ে আবার রচনা যেন না হয়ে যায়, সংক্ষিপ্ত কথার মধ্যে যাতে সমস্ত বিষয়গুলি আসে, এই বিষয়গুলি নিয়ে আপনি লিখবেন। এইগুলো পোস্টের ব্যাপারে। আর একটা বিষয় আমি একটু কথা বলি, বিষয়টা হচ্ছে আপনারা অনেকেই, যেটা বরাবরই আমরা প্রবলেম ফেস করতেছি, যে গ্রুপে জয়েন করে, বিশেষ করে নতুন মেম্বারে এসে এই সমস্যাটা করতেছে। গ্রুপে জয়েন করে আপনার সাজেশন দেওয়া শুরু করে। আমি তাদের উদ্দেশ্যে পরিষ্কার ভাষায় বলি, আমাদের গ্রুপ কিন্তু কারো সাজেশন নেওয়ার জন্য আমরা গ্রুপ খুলিনি। আমরা নতুন পাখাল এবং পাখালদেরকে সাজেশন দেয়া এবং সহযোগিতা করার জন্য গ্রুপ। আপনি যদি মনে হয় আপনি সাজেশন দেওয়ার জন্য গ্রুপে আসছেন, তাহলে বলবো আপনার মতো সদস্য আমাদের প্রয়োজন নেই। আপনারা সাজেশন দেওয়ার জন্য আমরা যথেষ্ট, আমরা আমাদের এডমিন প্যানেল যথেষ্ট শক্তিশালী ইনশাআল্লাহ।
আমি সজরুল ভাই, রুবেল ভাই, আমরা কন্টিনিউ তিনটা ভাগের সময় ভাগ করে নিয়ে আমরা সাজেশন দিই। সাথে আমাদের জেহাদ ভাই, তারপর আপনার হুমায়ুন ভাই, তারপর নতুন আসছে ওয়াসি চৌধুরী ভাই, এরা পর্যাপ্ত সহযোগিতা করে, আপনাদের করে আমাদেরকেও করে, অতএব আমরা সাফিসিয়েন্ট। ঠিক আছে, যেটা বলছি, আপনারা গ্রুপে এসেই আপনার জয়েন করে আপনার সাজেশন দিবেন না, সাজেশন গুলো ম্যাক্সিমাম ভুল হয়। দেখবেন যে যেসব সাজেশন গুলো আপনার সঠিক হয় সেগুলো কিন্তু আমরা লাইক দিই, লাভ রিয়েক্ট দিই। দেখা যাচ্ছে যে 90% সাজেশন ভুল দিতেছে, এটা পাখালদের জন্য অনেক ভয়ঙ্কর ক্ষতি কারণ হয়ে দাঁড়ায়। আর একটা বিষয় হচ্ছে আপনার, হ্যাঁ আপনারা সাজেশন দিবেন, কিছু বিষয় দিবেন যেগুলো আমরা যেগুলো আমরা দেই না, আমরা চাই সাধারণ সদস্যরাই দিই। যেমন বেসিক বিষয়গুলো, পাখির বয়স কত, হ্যাঁ পাখির মিউটেশন কি, তারপর আপনার এটা এটা ছেলে না মেয়ে, এই এই বিষয়গুলি আপনারা কন্টিনিউ সহযোগিতা করবেন একজন আরেকজনকে, কারণ এইসব ব্যাপারগুলি আপনারা বেশ ভালো বোঝেন। এগুলি খুব সহজ বিষয়, পাখাল মোটামুটি সবাই জানে। অতএব যারা নতুন পাখাল এইসব কোর্সগুলি করে তাদেরকে আপনি এই বিষয়গুলি নিয়ে সহযোগিতা করবেন। এই ব্যাপারে আমাদের কোনো সে নাই, এবং আমরা এই ব্যাপারটা চাইও যে আপনারা এই বিষয়গুলি আপনারাই সহযোগিতা করেন। আর আপনার যেটা বারবার বলি, যেটা বারবার সমস্যা হইতেছে, আপনার না জেনে না বুঝে সাজেশন দেয়া, এটা বারবার আমরা বলতেছি। অনেকে আমাদেরকে এনিমি ভাবে, অনেকের ধারণা আমাদের এখানে কোনো হয়তো বা সুবিধা অথবা কোনো আছে, আমাদের এখানে কিচ্ছু নেই। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে আসছি। আমরা চাই একটা পাখির চিকিৎসা, যেহেতু চিকিৎসার একটা বিষয়, ছোটখাটো বিষয় হতো, যেহেতু চিকিৎসার একটা বিষয়, এই বিষয়টা আপনি না জেনে না বুঝে 100% শিওর না হয়ে কথা না বলাই উচিত। এবং আপনারা জানি না, আমরা কিন্তু এডমিনটা কিন্তু কোনো ডিফিকাল্ট হইলে আমরা যদি একজনের সাথে পরামর্শ করি, দেন আমরা সাজেশন দিই। আপনারা মনে করেন যে আমরা মুখস্থ আমরা ফরম্যাট করে রাখছি, হ্যাঁ, আর সাজেশন দিতে থাকি, এরকম কিছু। জিনিসটা অভিজ্ঞতার বিষয়, সময় লাগবে। আপনারাও পারবেন এক সময়, আমাদের জেনারেশন আমরা যেমন আসছি, একটা পর্যায়ে আপনারাও আসবেন, আপনারা সাজেশন দিবেন। সেই পর্যন্ত আপনারা ওয়েট করেন, শিখেন, আমাদের কাছে শিখেন, গুগল থেকে শিখেন, ইউটিউব থেকে শিখেন, বিভিন্ন শেখার মাধ্যম আছে, শিখেন। আশা করি আপনারা শিখতে পারবেন। আমি এই জিনিসগুলো আপনাদের কাছে বিনত অনুরোধ রেখে বলবো, এই জিনিসগুলো আপনারা কষ্ট করে মেনটেন করবেন, তাহলে আপনাদের আমরা আরো সহযোগিতা করতে আমাদের সুবিধা হবে, আপনারও সহজভাবে করতে পারবো বিষয়গুলো। এইগুলো আমি এখানে এই বিষয়টা নিয়ে আমি কথা শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ বিজু ভাই। আর আমার একটু অভিজ্ঞতা একটু আপনার বক্তব্যের সঙ্গে যুক্ত চাই, সেটা হচ্ছে যে ওই সাজেশন গুলো তো আসেই নানান রকম, তার মধ্যে হচ্ছে গিয়ে কিছু পাখালো যখন সাজেশন চান, সেখানে ডিটেল যেমন থাকে না, তার সঙ্গে আবার কিছু খুব উদ্ভট প্রশ্ন থাকে, যেগুলো নিয়ে আবার নতুন বলে অনেককে হাসাহাসি করতেও দেখা যায়। মানে গ্রুপের সমস্ত সদস্যদের মধ্যে আসলে একটা পারস্পরিক সম্মান বোধ যেমন থাকা দরকার, ভ্রাতৃত্ব থাকা দরকার, একজন আরেকজনের বিপদে আপদে। একটা পাখি তো আসলে আমাদের, যারা আমরা পাখি ভালোবেসে পুষি, আমাদের কাছে আসলে সন্তান তুল্য। যখন একটা পাখি অসুস্থ থাকে, আসলে মন মর্জি কিন্তু মানে যিনি পোস্ট দিচ্ছে তারও হয়তো ভালো নেই, এ সময় ফান করে ফেলি আমরা অনেকে। আর একটা বোধ হয় বিষয় মিজু ভাই বলতে চাচ্ছিলেন, গতকাল আমরা যখন নিজের আলোচনা করছিলাম, ওই মেয়ে সদস্যদেরকে উত্তক্ত করার কিছু বিষয় ছিল, এই বিষয়ে যদি একটু বলতেন। কিছু অনাকাঙ্ক্ষিত বিষয় ঘটে যাচ্ছে মাঝে মাঝে। আসলে বিষয়টা হলো, এখানে তো 28,000 মেম্বার, 29,000 কাছাকাছি চলে আসছে, হ্যাঁ। এরকম কিছু লোক আসবে, এদেরকে আমরা দেখা মাত্র এদেরকে আমরা গ্রুপ থেকে রিমুভ করবো না, ব্লক করবো, যাতে মদিনার গ্রুপে ঢুকতে না পারে। এই সমস্যাগুলি যারা গ্রুপ থেকে তারা এগুলি সমস্যা ফেস করছে, এটা সংখ্যা খুব কম ভাই। আমরা এই যাবৎকালে মনে হয় 2-3টা কমপ্লেন পাইছি, সাথে সাথে আমরা এগুলি বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, হ্যাঁ। এই ব্যাপারে আমরা 1% আমরা ছাড় দিব না, সেইটা আপনারা জানেন। আমরা এডমিন ম্যানের মধ্যেও এটা নিয়ে আমাদের খুব আলোচনা হয়, তো এই ব্যাপার নিয়ে আমরা 1% আমরা মানে জিরো টলারেন্স হওয়ার কথা, এইটা নিয়ে আমরা করবো না। এইগুলি যারা করতেছেন তাদেরকে বলবো, আপনারা যে এই আশায় গ্রুপে চলে আসেন, তাহলে গ্রুপ থেকে আপনি লিভ না, আপনার জন্য খুব ভালো একটা পন্থা, এছাড়া কোনো দ্বিতীয় কোনো পন্থা আপনার জন্য নেই। অর্থাৎ এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আর নতুন পাখালরা অনেক হাস্যকর বিষয়ে পোস্ট দেয়, হ্যাঁ। আসলে আমরা অনেক সময় মজা করার জন্য 2-একটা কমেন্ট করি, হ্যাঁ, ইচ্ছে করি যে একটু রিক্রিয়েশন আসুক, হ্যাঁ।
কিন্তু এমন কিছু বলবেন না যেন একটা নতুন পাখা সে কষ্ট পায়, সে পোস্ট দিতে নিরুৎসাহিত হয়। এই জিনিসটা সবাই মাথায় রাখবে। গতকালকে একটা ছেলে পোস্ট দিছে আপনার বোধহয় মেসির একটা ছবির উপর ড্রপিং হয়েছে আপনার পাখি, হ্যাঁ। আমি এইটা নিয়ে এত কমেন্ট আমি বারবার দেখতেছি যে আমরা তো আসলে যখন গ্রুপে ঢুকি দেখি যে অনেক সাজেশন, তখন আসলে আমরা জিনিসটা যে সাজেশন হয়ে গেছে আমরা ভিতরগুলো করতে চাই না। কারণ হঠাৎ করে পোস্টটা বারবার ঘুরতেছে, কি কারণে ঘুরতেছে এত এই টাইমে কমেন্টস করতেছে। পরে দেখলাম যে ওই ছেলেটা যে ট্রের মধ্যে আপনার ইয়েটা দিছে পেপারটা, ওইটা একটা মেসির ছবি। আর বাংলাদেশে তো জানেন ব্রাজিল আর্জেন্টিনা একটা আলাদা ক্রেজ আছে। এই মনে করেন ব্রাজিল গ্রুপ আর আর্জেন্টিনা গ্রুপ, দুটা গ্রুপ ভাগ হয়ে এইটা নিয়ে মনে করেন একটা ট্রোলের মতো চলতেছে। পরে বোধহয় যে খামজিয়াদ ভাই নাকি এটারে কমেন্ট অফ করে দিচ্ছে। এগুলো আসলে না করাই ভালো। আপনারা আপনাদের গ্রুপে সদস্যদের মধ্যে মধ্যে সম্পর্ক থাকবে অবশ্যই, হ্যাঁ, ভালোবাসার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, বড় ভাই ছোট ভাই সম্পর্ক, ঠিক আছে। কিন্তু আপনার হাস্যরসের সম্পর্ক থাকবে, সেটা অবশ্যই লিমিট যেন না করছে, হ্যাঁ। কোনো পাখাল যেন আপনার একটা কথায় নিরসিত হয়ে পাখাল জীবন ত্যাগ না করে, এই জিনিসটা দিকে আপনার সবাই ইনশাল্লাহ মনোযোগ দিবেন, এটাই আমার আশা। ঠিক আছে জাহেদ ভাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ মিজু ভাই। আমরা এবার মূল আলোচনার দিকে বোধহয় যেতে পারি। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের অন্যতম অ্যাডমিন আমাদের মাহমুদুজ্জামান রুমেল ভাই। তার কাছ থেকে আমরা একটু সবুজ পায়খানার কারণগুলো যদি শুনে নিই শুনতে, আমার মনে হয় পরবর্তী আলোচনা আমাদের জন্য একটু সুবিধা হবে। রুমেল ভাই প্লিজ যদি একটু বলতেন। ধন্যবাদ খানজিয়াদ ভাইকে। সবাই গ্রুপের যারা লাইভে আছেন সবার উদ্দেশ্যে আমার সালাম, আসসালামু আলাইকুম। আর শুরুতেই বলতে চাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, যে আমরা ভালো হোক মন্দ হোক যে কোনো কাজেই হোক একটা ভালো উদ্দেশ্য নিয়ে আমরা লাইভটাতে অংশগ্রহণ করতে পারছি, সবাই সুস্থভাবে অংশগ্রহণ করতে পারছি। এই জন্য প্রথমেই বলি আলহামদুলিল্লাহ। এবং যারা গ্রুপে যুক্ত আছেন সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের যে বর্ণনা, যে পুরো বিষয়, সেটা হলো যে এমন একটা বিষয় বলতে মজাও লাগে আবার শুনতেও ভালো লাগে। আমরা আজকে সবুজ রঙের গু নিয়ে আলোচনা একটু শুরু করলাম। যাই হোক, এখানে আমাদের যে পাখির পুষ আছে, এটাকে সুন্দরভাবে শোনার জন্য গুটা অফিস করে আমি পুষ নেই বলি। পুষ আসলে সাধারণ ভাবে সবুজ, কালো, লাল এগুলোতে না যাওয়ার আগে আমরা পুপসের কি কি অংশ নিয়ে গঠিত হয় সেটা নিয়ে একটা প্রথমে বলি। সেটা হলো, এটাতে 3 ধরনের অংশ যুক্ত থাকে। একটা হলো বলা যায় সলিড অংশ, শক্ত অংশ যেটা খাবারের উপর নির্ভর করে। এরপরে আসতেছে ইউরিন অংশ, সলিড ইউরিন অংশ যেটা সাদা রঙের হয় সাধারণত। তারপরে আসতেছে লিকুইড ইউরিন। যেহেতু এই পাখিগুলো এদের কোনো প্রাণীদের মতো ইউরিন নিঃসরণের জন্য আলাদা কোনো অংশ নাই, এটা পুষ্টের সাথেই বের হয়। এই জন্য ওদের ইউরিনটা 2 ধরনের, একটা হলো সলিড আর একটা হলো লিকুইড। এবং যেটা খাবার খাচ্ছে সেই সলিড অংশটা খাবারের পুষ্ট আকারে বের হয়, সেটা সবুজ হতে পারে, ব্রাউন হতে পারে, অথবা যে খাবার খাওয়াচ্ছে সেটার উপর নির্ভর করে সে কালারটা হতে পারে। এখন আলোচনার বিষয়ে যেহেতু আছে সবুজ পুপ, সেই জায়গায় সবুজ রংটা সাধারণত কিভাবে হয়? এখানে যে পিত্ত আছে, যে পিত্ত রসটা নিঃসরণ করে পাখি হজমের জন্য, সেটা পিত্ত রস স্বাভাবিকভাবেই সবুজ হয়। সেই জন্য সেই সবুজ রংটা যখন পাখি অতিরিক্ত স্ট্রেসে থাকে অথবা কম খাবার খাচ্ছে, কিন্তু এই নিঃসরণটা কিন্তু সর্বদাই থাকতে থাকে, হয়। এই জন্য সবুজ রংটা থাকতে হচ্ছে। এটা হলো প্রাইমারি একটা বললাম। এটা বিশ্লেষণ করলে অনেক বড় কিছু, যে ধাপে ধাপে সবকিছু মিলে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, লিভার, কিডনি এগুলো মিলে এইগুলো হচ্ছে। যাই হোক, এখন যেহেতু আমরা বুঝলাম যে পাখির পুষছে 3টা অংশ সাধারণত, একটা হলো সলিড, একটা হলো কি বলবো এই ইউরিন, সলিড ইউরিন, আর একটা হলো যে লিকুইড। এরপরে যেটা বলি যে এই সবুজ পুপটা সাধারণত কেন হয়, এই জায়গাতে যদি আসি, যদি পাখি খাবার না খায়, কম খাবার খায়, তখন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই পাখি সবুজ পুপ করতে। এখন এই খাবার কম খাওয়া বা কেন সে স্ট্রেসে পড়তেছে সেগুলো যদি বলি, প্রাইমারি দৃষ্টিতে আমরা যেটা লক্ষ্য করি যে একটা পাখি সাধারণত আমরা প্রথম দিন দোকান থেকে কিনি অথবা কোনো ব্রিডারের কাছ থেকে নিয়ে আসি। এটা কি হচ্ছে? জায়গা পরিবর্তন হচ্ছে। জায়গা পরিবর্তন হওয়ার পর সে একটা যে স্বাভাবিক পরিবেশে ছিল
সেই পরিবেশ থেকে অবশ্যই নতুন পরিবেশ তার কাছে একটু অস্বাভাবিক লাগে, তখন সে খাবারটা গ্রহণ করে না, কিন্তু তার পিত্তরস নিঃসরণ কিন্তু বন্ধ থাকে না, বা অন্যান্য কার্যক্রম শারীরিক সেটা কিন্তু বন্ধ থাকে। খাবার খায় না কিন্তু সলিড অংশটা কমে যায়, কিন্তু সবুজ অংশটা তখন বেড়ে যায়, লিকুইডটা সবুজ আকারে বের হয় পুপসটা ইউরিনের সাথে। আবার এটা হলো কিন্তু জায়গা পরিবর্তনের কারণে হচ্ছে। এটা কিন্তু সবসময় বিড়ালদেরকে খেয়াল রাখতে হবে, এটাকে আমি জোর দিব যে একটা পালক, নতুন পালক, আমাদের গ্রুপের বেশিরভাগ পালকই নতুন। তারা দেখা যায় যে হঠাৎ কোথা থেকে মানে বিড়ালের কাছ থেকে নিয়ে আসছে, 2 দিন রাখছে, 2 দিন রাখার পরই পাখি সবুজ পুষ করতেছে, ভেন্টে লেগে আছে, তখন তারা টেন্স হয়ে পড়ে এবং পোস্ট দেয়। তখন আমি কিন্তু প্রতিটা কমেন্টে স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করি কবে পাখি নিছে বা কবে পাখিটা আপনার কাছে নিয়ে আসছে। এটা কিন্তু স্বাভাবিকভাবে জায়গা পরিবর্তনের কারণে এই সবুজ পুষটা হচ্ছে। আর এরপরে আসতেছে আবহাওয়া পরিবর্তন জনিত কারণ। আবহাওয়া পরিবর্তন জনিত কারণ, ধরেন আজকে স্বাভাবিকভাবে আমাদের সারাদিন তাপমাত্রা একটা নরমাল ছিল, যেহেতু এখন ভাদ্র আশ্বিন মাস পরে আসছে, শীতের শুরু বা গরমের শেষ এরকম সময় অ্যাজ ইউজুয়াল তাপমাত্রা স্বাভাবিক থাকে। তো সেই দেখে স্বাভাবিক আছে দুপুর পর্যন্ত, কিন্তু হঠাৎ দুপুরের পরে তীব্র বৃষ্টি যেরকম হয়ে থাকে এই সময়, অনেকক্ষণ বৃষ্টি, ঠান্ডা বাতাস পাখির গায়ে লেগে গেছে। তখন কিন্তু পাখি তাকে আবহাওয়ার সাথে খাপ খেয়ে নেওয়ার জন্য সে কিন্তু গা ফুলে বসে থাকে, এবং যদি কোনো কারণে সে যদি অতিরিক্ত সময় এই সব তার স্ট্রেস ধকল কেটে ওঠার জন্য খাবার না খায়, তখনও কিন্তু পুপস সবুজ হতে পারে। এরপরে আসতেছে খাবার পরিবর্তন, যেটা সবচেয়ে বড় ভূমিকা রাখে একটা পাখির বা একটা অ্যাভিয়ারির, অথবা একটা অ্যাভিয়ারির সবচেয়ে ক্ষতির সম্মুখীন তৈরি হয় এবং বিভিন্ন ধরনের রোগের সৃষ্টির প্রধান উৎস হয় হলো যে এই খাবার পরিবর্তন। খাবার পরিবর্তনটা কি হচ্ছে, এই ধরেন বর্তমান কিছুদিন আগে চীনা উঠছে, সেই চীনাটা একটা দোকান থেকে আমরা নিয়ে আসছি, নিয়ে এসে পাখিকে দিছি, তার 2 দিন পর থেকেই আপনি পাখিকে দিছি, সরাসরি পাখিকে কোনো প্রকার সেটাকে পরিষ্কার করা অথবা টক্সিন বাইন্ডার দিয়ে একটা প্রক্রিয়াজাত করা বা রোদে দেওয়া, এগুলো না করেই আমি সরাসরি পাখিকে খাবারটা দিছি। খাবার দেওয়ার 2 দিন পরেই পাখির ডাইজেস্টিভ প্রবলেম শুরু হয়ে যায়, ডাইজেশন প্রবলেম শুরু হচ্ছে, তখন কিন্তু সে সবুজ পায়খানা করতেছে। অতএব কি হচ্ছে, সব জায়গায় দেখেন হজমের কথা, ডাইজেশনের কথা যেটা আসতেছে, এটাও কিন্তু ওই খাবার থেকেই আসতেছে। মানে সেটা যে কোনো পরিবর্তনের মাধ্যমে কিন্তু হচ্ছে, আর এই খাবারের থেকেই কিন্তু কম খাচ্ছে, বেশি খাচ্ছে, অথবা একদমই খাচ্ছে না, খাবার পরিবর্তনের কারণে সে একটা গন্ধ পাচ্ছে, এই কারণে সে খাবার কমায় দিচ্ছে, পাখি কিন্তু তখন ওই শেষ পর্যন্ত কি হচ্ছে, সবুজ পুষটা করতেছে। তার সলিড অংশ যে প্রথমেই বলছিলাম 3টা সলিড অংশ, খাবারের সে সলিড অংশ থাকতেছে না, কিন্তু লিভার কিন্তু কাজ বন্ধ রাখেনি, সে তার কাজটা চালিয়ে যাচ্ছে। সে শরীরের ফ্যাট ভেঙে হোক, যেভাবেই হোক, সে শক্তি উৎপাদন করতে গিয়ে সে কিন্তু ওই বিল কিন্তু ঠিকই কাজ করতেছে, এবং সেটা ইউরিন আকারে কি হচ্ছে, সবুজ আকারে বের হয়ে আসতেছে। এই যে সবুজ পরিবর্তন হচ্ছে, এই স্ট্রেস বা খাবার পরিবর্তন, এগুলোর কারণে কিন্তু পাখি সবুজ পায়খানা করতেছে। এখন এই সবুজ পায়খানা গুলো যে আমরা অ্যাবনর্মাল পরিস্থিতি কিভাবে বুঝবো, যে এটা তো আমি সাবধানতা, যদি আমি এগুলাকে মাথায় রাখি যে জায়গা পরিবর্তন স্বাভাবিকভাবে 2 দিন সবুজ পায়খানা করতে পারে, তখন যদি আমি তাকে এই স্ট্রেস মুক্ত করার জন্য যদি সামান্য একটু জিঙ্কস পানির সাথে মিশাইয়া দিই, বা একটু যদি ডাইরোভেট বা মেথিল জাতীয় ওষুধ পানির সাথে মিশাইয়া দিই, তাহলে কিন্তু সেই স্ট্রেসটা কেটে উঠতেছে। আবার এই আবহাওয়া পরিবর্তন কারণে দেখা গেল হঠাৎ তাপমাত্রা ফল করছে, আপনার যদি সেন্স থাকে হ্যাঁ তাপমাত্রা ফল করছে, তারপর তাপমাত্রা বাড়ানোর ব্যবস্থা অথবা সরাসরি বাতাস না লাগার ব্যবস্থা করলে পারে, কিন্তু পাখির এই সবুজ পায়খানা, যে আবহাওয়া জনিত কারণে যে সবুজ পায়খানা, সেটা থেকেও কিন্তু পাখিকে রক্ষা করা যাচ্ছে। আবার খাবার পরিবর্তনের যে বিষয়টা আপনি খেয়ালই করতেছেন যে সবুজ পায়খানা কেন হয়েছে, কারণগুলো খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন যে জায়গাও পরিবর্তন হয়নি, আবহাওয়ারও কোনো পরিবর্তন হয়, তাহলে খাবার পরিবর্তন, খাবার পরিবর্তনের পরে সবুজ পায়খানা, তখন সাথে সাথে আপনি সাবধান হতে পারতেছেন। এই যে এই ক্রস চেক এগুলা কিন্তু ব্রিডার আপনাদেরকেই করতে হবে। আমি শুধুমাত্র টেন্স জানি না হওয়া লাগে সেই জন্য কিছু কিছু মানে লক্ষণ, মানে প্রাইমারি লক্ষণগুলো আমি বললাম যে কি কি কারণে সবুজ পায়খানা হতে পারে, সেই জায়গায় আপনি এটা করতে পারেন। আবার এরপরে যদি আমি বিস্তারিত পর্যায়ে যাই, একটা খামারে
খাবারও ঢুকায়নি, খাবারও পরিবর্তন করেনি, জায়গাও পরিবর্তন করেনি, আবহাওয়া তেমন পরিবর্তন হয়নি। তাহলে অন্যান্য কারণ কি হতে পারে? সেইগুলোর কারণে বলা যেতে পারে রাত্রে পাখি যে কোনো কারণে বিশ্রাম নেয়নি। রাত্রে পাখির বিশ্রামটা সমস্যা হয়েছে, সে প্রপার বিশ্রাম পায়নি, সে রাত্রে ছটফট করছে বা ভয় পাইছে, এটা হয়েছে সে হয়েছে, সেই জন্য দিনে সে ওই রাত্রের যে এই ঘাটতিটা আছে, সে দিনের বেলা বিশ্রাম নিতে যাচ্ছে, সে দিনের বেলা গা ফুলে বসে থাকতেছে, বা যেভাবে ঝিমায় সেভাবে ঝিমাচ্ছে, বা যে সময়টা সে খাবারে দিত বা এই যে দিত সে বিরক্ত বোধ, এই যে খাবারটা খাচ্ছে না, তখনও কিন্তু সবুজ পায়খানার দিকে এটা চলে যাচ্ছে। এরপরে হচ্ছে কি, আপনার ভিজিটর, আগন্তুক আসছে ঘরে হঠাৎ, সে পাখিটা ওই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে পারেনি, নতুন কোনো ভিজিটর পাইছে, ভয় পাইছে, সে কোনো কারণে সেই জন্য সেদিন আর খাবার খাওয়ার জন্য নিচে নাম, সেই জন্য কিন্তু সবুজ পায়খানাতে টার্ন হতে পারে। এরপরে আসতেছে মাইটস। ধরেন আপনার পাখিতে মাইটস আছে, সে সবসময় ব্যস্ত, ছটফট করতেছে, এই খাবারের প্রতি তার অনাগ্রহ তৈরি হয়ে গেছে, অতিরিক্ত মাইটস বা চুলকাচ্ছে, গা চুলকাচ্ছে, খাবারের প্রতি সময় বা আগ্রহ তার থাকতেছে না, শেষ পর্যন্ত কি হবে? শেষ পর্যন্ত সবুজ পায়খানায় টার্ন করবে। এগুলো হলো অন্যান্য কারণ, যে আপনার জায়গা পরিবর্তন হয়নি, আবহাওয়া পরিবর্তন হয়নি, খাবারেরও পরিবর্তন হয়নি, কিন্তু আপনি পুরাতন খামারি বা খামার আছে অনেকদিন ধরে, পাখি আপনার এনভায়রনমেন্টে অ্যাডজাস্ট করে আছে, তারপরে গিয়ে আপনি খুঁজবেন যে আমার সবুজ পায়খানা কি কি কারণে হতে পারে, তখন আপনি আরো কিছু বিস্তারিত, এই যে বিশ্রাম হতে পারে না কোনো কারণে, মাইটস আছে কিনা, তার ভিজিটর আসছে কিনা, সে অন্যান্য ভাবে স্ট্রেসে পড়ছে কিনা, এগুলোকে আপনি লক্ষ্য করতে পারেন। তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেছেন আপনি প্রাইমারি কারণগুলো ঠিকই প্রথমেই খুঁজে বের করতে হবে, এবং তার সাথে ব্যবস্থা নিলেই আপনি হয়তো বা এই প্রাণঘাতী সবুজ পায়খানাকে, যেটাকে প্রাণঘাতী রোগ বলা হচ্ছে, সেটা থেকে রক্ষা প্রাইমারি স্টেজে এই পাখিকে সেভ করতে পারে। এখন এগুলা গেল প্রাইমারি। এরপরে যদি ধারাবাহিকভাবে একটু একটু করে ডিপে ঢুকি, তাহলে আসি এই সবুজ পায়খানা কি কি, এবার আসি রোগের দিক থেকে, যে কি কখন কখন কোন কোন রোগ হলে পারে, রোগের ধরন হলে পারে পায়খানার কালার পরিবর্তন হয়। একটা হচ্ছে ক্ষুদ্রান্ত বা বৃহদান্তের রোগ হতে পারে, তখন পায়খানার কালার চেঞ্জ হতে পারে। এরপরে কিডনির রোগ হতে পারে, যেহেতু আমাদের ফুডসের তিনটা অংশের ভিতর আছে, ইউরেট অংশ যে সলিড পার্ট, সেটা কিন্তু কিডনি থেকেই আসতেছে, আবার লিকুইড ইউরিন সেটাও কিন্তু কিডনি রিফাইনের মাধ্যমেই আসতেছে। এরপরে আসতেছে লিভারের অংশ, লিভারের সাথে কিন্তু পিত্তরস যুক্ত, লিভারের সাথেই পিত্তরসটা, পিত্ত কিন্তু যুক্ত, লিভার থেকেই তৈরি হচ্ছে সবকিছু। অতএব সবুজ পুপ যদি পুরাটাকেই ফিল্টার করে নিয়ে আসি, যে সবুজ পুপ যে সলিড অংশটা, সেটাতে যদি কালার চেঞ্জ হচ্ছে, তাহলে আমি ধরেই নিব যে লিভারের কোনো সমস্যা পাখির হয়েছে। রোগের দিকে যদি আস্তে আস্তে ধাপে ধাপে অগ্রসর হই, তাহলে বুঝতে পারবো কি লিভার ডিজিজ, এটা লিভার ডিজিজ কি কি হবে হতে পারে, টাইফয়েড, প্যারাটাইফয়েড, এইসব কারণে হতে পারে। এরপরে আসতেছে ব্যাকটেরিয়াল, লিভার ডিজিজের পর আসতেছে কি, লিভার ডিজিজের ভিতর ক্রিমিও ইনফেকশন থাকতে পারে, লিভার ওয়ার্ম থাকতে পারে, এইসব কারণেও লিভার উইক হয়ে এই হজম শক্তিতে সমস্যা করে পাখি খুব সবুজ হতে পারে। এরপর আসতেছে ব্যাকটেরিয়াল এবং ভাইরাল কারণ, ব্যাকটেরিয়াল এবং ভাইরাল, এটা হলো যে আপনার সিজনাল যেসব রোগ বালাই আছে, অথবা আপনার অ্যাভিয়ারিতে বাইরে কোনো রোগাক্রান্ত পাখি কোয়ারেন্টাইন না করে সরাসরি ঢুকাইছেন, বা আপনি কোনো এমন কোনো ভিজিটর আসছে, সে আসলে ট্রেডার, বিভিন্ন খামারে ঘুরে 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 পাখি কেনে, সে আপনার খামারে ঢুকছে, তার দ্বারাও এই এই আপনার খামারে ব্যাকটেরিয়া অথবা ভাইরাল ডিজিজ ঢুকতে পারে। এছাড়াও আছে হলো যে আপনার এমন কিছু আছে যে অ্যামিবোয়েসিস জাতীয় যেসব প্রোটোজোয়া যেগুলো আছে, সেগুলো খাবারের মাধ্যমেও আপনার পাখিতে আসতে পারে। এরপরে বলা যায় কৃমিজনিত রোগেও পাখির ফুড কালার চেঞ্জ হয়, এবং সেখান থেকেও সবুজ কালার হতে পারে। আর একটা আছে সবচেয়ে মরণ ঘাতী, যেটা হলো আমরা ফেস করছি বর্ষার শুরুতে এবং বর্ষার শেষে খুব বেশি ফেস করতেছি, সেটা হলো ইস্ট ছত্রাকজনিত রোগ। এই ছত্রাকজনিত রোগ থেকে যেগুলো হচ্ছে, এটার কারণেও, যেহেতু তখন খাবার খাবে না, খাবার না খাইলে কি হবে, সেটার প্রভাব কোথায় গিয়ে পড়বে, অবশ্যই পুষতে পড়বে, এবং পুষতে পড়ার কারণে দেখা যাবে যে প্রথমে যে পুষটা হচ্ছে সেটা সবুজ পুষ, সেটা হতে পারে লিকুইডের পরিমাণ বেশি অথবা কম, অথবা হতে পারে যে ওই যে ইউরেট অংশ, যে সলিড অংশ আছে, সেটা সাদাও হতে পারে, আর অতিরিক্ত লিভারের সমস্যা হলে পারে হলুদও হয়ে যেতে পারে, যেটাকে বলা হচ্ছে হলো যে সালমোনেলোসিস, যে কারণে দেখা যায় যে সলিড অংশটা, যারা কবুতর বিশেষ করে বেশি পালেন, দেখবেন যে পুষটা হলুদ হয়ে গেছে,
এই সবুজ পার্ট অংশ কমে গেছে এবং একটা বৃত্ত যদি তৈরি হয় সেই বৃত্ততে এই লিকুইডের পরিমাণও সলিড লিকুইড মানে ওয়াটারি লিকুইডের পরিমাণও কম, কিন্তু সলিড যে ইউরেট অংশ আছে সেই অংশটা কিন্তু হলুদ আকার ধারণ করে এবং মাঝখানে ছোট্ট একটা পিচ কালার, এমন একটা পিচ কালারের অংশ, সেটা ছোট্ট একটা বিন্দুর মতো, খাবার যেহেতু কম খায়। এটা কিন্তু আসলে এই লিভারের থেকেই হচ্ছে। আর সিস্ট এই ইস্ট ইস্ট থেকেও এই প্রবলেম গুলা তৈরি হচ্ছে। এতটুকু প্রাইমারি এটা বললাম। এখন জাহিদ ভাই বা সদ্দুল ভাই বা বিজু ভাই কিছু যোগ করতেন। যে আমরা একটু সিরিয়ালি যাই, মিজু ভাই থেকে প্রথমে শুনে কি আমরা একটু অপেল ভাইয়ের কাছে আবার যাই। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। মিজু ভাই যদি কিছু যোগ করার থাকে। মিজু ভাই শুনতে পাচ্ছেন? ওপেল ভাই বলুক, তারপর আমি বলি। শিওর ওপেল শিওর। ভাই বলুক। ওপেল ভাই Sorry. আপনি বলেন। অপেল ভাই প্লিজ। রোমান ভাই যে কথাগুলো যেগুলো বললেন আর কি, যে সবুজ পায়খানার যে প্রাইমারি স্টেজ গুলো, এগুলো আসলে সব কথারই যদি একটা সামারি আমি ধরি, তাহলে সামারিটা হচ্ছে যে সবুজ পায়খানা পর্যাপ্ত পরিমাণ না খেতে পারে, যদি তার আবহাওয়া বা জায়গা পরিবর্তন না হয় বা খাবারের কোনো সমস্যা না থাকে, তাহলে হচ্ছে পাখির যদি কোনো কারণে খাবার কম হয় তাহলে সে সবুজ পায়খানার দিকে যাবে, এটা কনফার্ম। কিন্তু আমাদের পাখালদের মধ্যে একটা ভুল ধারণা আছে, যেটা হচ্ছে সবুজ পায়খানা মানে হচ্ছে যে পাখি ঠান্ডা লাগছে। আসলে পাখি ঠান্ডা লাগা মানে কিন্তু সবুজ পায়খানা না। হ্যাঁ, ঠান্ডা লাগলে সবুজ পায়খানা হবে, বাট তার সাথে হচ্ছে আরো কিছু লক্ষণ থাকে, সাথে আরো কিছু লক্ষণ থাকে, যেটা হচ্ছে যে আপনি আসলে অনেকেই বুঝতে পারেন যে আসলে এটা সবুজ পায়খানা কি ঠান্ডার কারণ হচ্ছে না অন্য কোনো কারণে হচ্ছে। তো এটা যারা চিন্তা করে থাকেন যে সবুজ পায়খানা মানেই হচ্ছে ঠান্ডা, আমি বলবো যে আসলে এটা সম্পূর্ণ ঠিক না। এটা আপনাদেরকে আসলে বুঝতে হবে যে সবুজ পায়খানাটা কেন হচ্ছে। আপনি যদি প্রথম স্টেজে যে রুমেল ভাই প্রাইমারি যে স্টেজগুলো বলেছে সেগুলো যদি একটু চেক করেন, আমার মনে হয় একজন পাখালের জন্য সবুজ পায়খানার ট্রিটমেন্ট দেওয়াটা খুব ইজি হয়ে যাবে। কারণ আপনাকে আগে কারণটা ফাইন্ড আউট করতে হবে। যদি আপনি কারণটা ফাইন্ড আউট করতে পারেন, তাহলে ট্রিটমেন্টটা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। তবে আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি খুব বেশ কয়েকদিন থেকে যদি এই প্রবলেমটা থাকে, তাহলে কিন্তু সেটা একটা পর্যায়ে একটা এক্সট্রিম লেভেলে চলে যাবে। সেক্ষেত্রে হয়তো আপনি এটার কোনো কারণ খুঁজে পাবেন না বা সলিউশনও পাবেন না। সেক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনি হয়তো যে কোনো একজন এক্সপার্টের শরণাপন্ন হন অথবা আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। কারণ এক্সট্রিম লেভেলের যে ব্যাপারটা, এটা আসলে অনেকটা এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে, এটা হুটহাট করে বলা যায় না। তো এই আর কি, আসলে রুমেল ভাই যেগুলো বলেছে সবগুলোর সাথে আমি সহমত। আমার আসলে এখানে এক্সট্রা করে আর কিছু বলার নেই, এটা আর কি। মিজু ভাই, আপনার কি এই ব্যাপারে আর কিছু অ্যাড করার আছে কিনা? যদি থাকে আপনি অ্যাড করতে পারেন। এক কর্ম কি হবে, রোমান ভাই বাকি রাখে সব একবারে বলে দেয়। সে যা বলে এরপর আর কিছু থাকে না। যাক, আমি শুনছি অনেক কিছু শিখতে পারতেছি রোমান ভাইয়ের কাছ থেকে। অনেক রোমান ভাই ইনশাল্লাহ অনেক খুঁটিনাটি বিষয়গুলি বোঝে, ঠিক আছে। আমরা যেটা বুঝি, অনেকে আসলে সবুজ পায়খানা বলতেই মনে করে সালমোনাসিস। সালমোনেলা ভাইরাস কিন্তু এটা না, ঠিক আছে। সালমোনেলা ভাইরাসের ফলে কিন্তু সাদা পাতলা পায়খানা হয়, ঠিক আছে। আমরা বলি সালমোনেলা ভাইরাস। আসলে এইটা হয় আপনার, এটাকে বলে ইকোলাই ব্যাকটেরিয়া। হ্যাঁ, ইকোলাই ব্যাকটেরিয়ার মাধ্যমে অনেকগুলি কারণ, যেগুলি রোমেল অলরেডি ব্যাখ্যা করছে। হ্যাঁ, যেটা মূলত আসলে পিত্তথলির যে রস, সেটা নিঃসরণের মাধ্যমে হয়, আর পিত্তথলির রস যেগুলো সবুজ হয়। এখন কিন্তু ব্যাকটেরিয়ার দ্বারা যেটা আক্রান্ত হয় সেটা আপনার ইকোলাই ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়, যেটা আমরা বলি রোগরে বলি কলিবাসিডিসিস। এখন বিষয়টা হচ্ছে আপনার এই ক্ষেত্রে আপনার কি কি চিকিৎসা অবলম্বন করবে। এখন সুতুল ভাই যে কথা বলছেন, আসলে আমরা যেমন অ্যান্টিবায়োটিক গুলি যখন পুশ করে দেই, হ্যাঁ, ওই অ্যান্টিবায়োটিক গুলি দেওয়ার ক্ষেত্রে যেমন আমরা খুব খারাপ সিচুয়েশনে গেলে আমরা সিপ্রোফ্লক্সিনের শরণাপন্ন হই, কারণ এছাড়া আমাদের আসলে বিকল্প থাকে না। আসলে সিপ্রোফ্লক্সিসিনটা আসলে ঠান্ডারও কাজ করবে, এটাতে হায়ার অ্যান্টিবায়োটিক। সাথে আপনার এই যে আপনার অ্যান্টিবায়োটিকটা আসলে অ্যান্টিব্যাকটেরিয়াল, ওইটা শরীরে যত নেগেটিভ ব্যাকটেরিয়া ওটা পুশ করার পরে মেরে ফেলে। হ্যাঁ, সেটা ঠান্ডার হোক আর আপনার ইয়ের হোক, আপনার পেট খারাপের হোক। এই জন্য আমরা এই অ্যান্টিবায়োটিক দিই, অনেক হায়ার অ্যান্টিবায়োটিক। কিন্তু হায়ার অ্যান্টিবায়োটিক অনেকে মনে করে কি আপনার টক্সিক অথবা টক্সিভেট, সিপ্রোফ্লক্সিসিন, মক্সাসিলভেট, এগুলো সব ঠান্ডার ওষুধ। আসলে এগুলো আসলে আপনাদের ভুল ধারণা। ঠান্ডার স্পেসিফিক ওইভাবে বলা যায় না, এগুলো মূলত অ্যান্টিবায়োটিক।
অ্যান্টিবায়োটিক আমরা আসলে 3-4 স্টেজে ভাগ করি। বিশেষ করে আপনার ছোট বলি যে ডক্সিসাইক্লিন গ্রুপের, ডক্সিএভেট, সোজা কথা আমরা অনেকে হিউম্যান ডক্সিকেভেট ব্যবহার করি। আর আপনার তারপর আমরা এরিথ্রোমাইসিনে যাই। লাস্ট স্টেজে আমরা আসলে সিপ্রোফ্লক্সাসিনে যাই। এখন যেটা হয়েছে আপনার এই সবুজ পায়খানা কিন্তু ভয়ঙ্কর, ঠিক আছে? ভয়ঙ্কর কি কারণে? এটা কিন্তু আপনার পাখির মুভমেন্ট, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পাখির রুচিহীনতা দেখা দেয়। হ্যাঁ, পাখির খাওয়া দাওয়া মুভমেন্ট একদম জিরো করে ফেলে। এখন সবকিছুর ঊর্ধ্বে যদি পাখি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তখন কিন্তু ওই পাখিরে বাঁচায় রাখা কঠিন। তখন তার ইলেকট্রোলাইট ফল্ট থাকে, হ্যাঁ, মানে নিম্নমুখী থাকে, তখন আপনার একটা হচ্ছে পাখি মারা যায়। এখন এই জিনিসটা করতে গেলে আপনার রুমেল ভাই এসে সব বলে ফেলে, তারপর আমি একটা অ্যাড করি যে এটা হয় কিভাবে, আর কারণগুলো কি, যেগুলি আপনার সহজভাবে যেগুলি আপনার এই পাখির শরীরে এই ইকলাই আপনার ব্যাকটেরিয়া প্রবেশ করে। একটা হচ্ছে আপনার আমরা যেমন অনেকে আপনার ওই যে আপনার বাটিতে পানি দিই, বাটিতে পানি দেওয়ার ফলে বাটির মধ্যে কিন্তু পাখি পায়খানা করে। হ্যাঁ, এই পায়খানা পানি আবার অন্যান্য পাখি খায়, এটা একটা বড় কারণ। আর একটা কারণ আপনার পাখির আপনার খাবারের মাধ্যমে, খাবার তো আমাদের লোকাল খাবারের একটা বড় অংশ আপনার ধুলাবালি যুক্ত। হ্যাঁ, এটা একটা বড় কারণ, এর মাধ্যমে আসে। তারপর আপনার বিভিন্ন অনেক সময় আপনার খাদ্য অভ্যাসের কারণে হয়, খাদ্য অভ্যাসের কারণে পাখির পায়খানা কালার চেঞ্জ হয়। আবার খাদ্য অভ্যাসের কারণে কিভাবে সফট ফুড দিয়ে যদি আমরা দীর্ঘ সময় ফলাই রাখি, যেন অনেকে সকালে দিয়ে রাতে অফিস থেকে ফিরে এসে তখন সরাই, এইটা কিন্তু খাবারটা কিন্তু পচে যায়। সফট ফুড আমরা জানি 2 থেকে সর্বোচ্চ 4 ঘন্টার বেশি এটা রাখা যায় না, এটা কিন্তু পচন দ্রুত ব্যাকটেরিয়া অ্যাটাক করে। অর্থাৎ এই সফট ফুডের ব্যাপারটা আপনার খুব জোরালো ভাবে আপনারা মেনটেন করবেন, যাতে 2 ঘন্টা 3 ঘন্টার বেশি না থাকে। আর আপনার খাবারে চেষ্টা করবেন আপনার টক্সিন বাইন্ডার আপনি অ্যাড করে দিতে, মানে এগুলো সব প্রতিরোধকমূলক ব্যবস্থা হিসাবে। আর রোগা আক্রান্ত হলে আপনার কি করতে পারি সেগুলো আমরা একটু পরে আলোচনা করি, এগুলি আমরা রুমেল ভাইয়ের পরে আমরা পর্যায়ক্রমে সবাই আলোচনা করি। আমি সালমানিয়া সম্পর্কে সালমানিয়া তো সবুজ পায়খানা সম্পর্কে আমি এতটুকু বললাম। এবার আপনারা রুমেল ভাই আশা করি কিছু বলবেন। রুমেল ভাই একটু যদি এবার প্রতিকার গুলো নিয়ে কথা বলি আর কি। মানে একটা জিনিস তো মোটামুটি বোঝাই যাচ্ছে যে কারণগুলো যখন আসলে বুঝে ফেলবো আমরা, অনেক ক্ষেত্রে আমরা কিন্তু আগে থেকে হয়তো প্রতিকার করে ফেলতে পারবো, বা সাথে সাথে একটা স্টেপ নিলেই হয়তো বা খারাপের দিকে অন্তত যাবে না। এর সাথে যদি চিকিৎসা পদ্ধতির বিষয়ে আমরা আসি, যে যদি জি একটা পয়েন্ট, একটা ছেলে একজন ভদ্রলোক প্রশ্ন করেছেন, সবুজ টয়লেটের জন্য মক্সাসিল ভেট ইউজ করা যাবে কিনা? জি জি, এটা দিয়ে যদি একটু রুবেল ভাই শুরু করেন। হ্যাঁ, রুবেল ভাই এটা দিয়ে শুরু করেন। জি, রুবেল ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, একটু নেটওয়ার্ক হচ্ছে মনে হয়। রুবেল ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, রুবেল ভাই আসুক, আমি ফাঁকে একটু বলি। আমার মনে হয় বিজু ভাই ততক্ষণ। জি জি, হ্যাঁ, সবুজ টয়লেটের ক্ষেত্রে জন্য আপনার মক্সাসিল ভেট ইউজ করা যাবে কিনা? হ্যাঁ, যাবে। মক্সাসিল ভেট, আপনার সিপ্রোসিল ভেট, তারপর আপনার ডক্সি ভেট, তারপর আপনার ইরিওকট, এগুলো সবই ব্যবহার করা যাবে। আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা এই ওষুধগুলো অ্যাপ্লাই করি আপনার রোগের স্টেজ ধারণা করে। আমরা এই জন্য পায়খানা ছবি চাই সবসময় আপনাদের কাছ থেকে, যে পায়খানা ছবি দেন চিল্লে গলা ফাটাই ফেলি। এই পায়খানা ছবি দেখে আমরা এটার পরিমাণটা নির্ণয় করার চেষ্টা করি, যে এটা কতটুকু পরিমাণে এটার রোগের মাত্রা নির্ধারণ করার পরে আমরা আসলে অ্যান্টিবায়োটিকের দিকে হাত দিই, যে আসলে সিপ্রোফ্লক্সাসিন দেবো না আপনার এরিথ্রোমাইসিন দেবো না আপনার মক্সাসিলিন দেবো। এটা ডিপেন্ড করে আসলে রোগের পরিমাণের উপরে, রোগ কতটা আপনার গভীরতা রোগের। মক্সাসিল বেড এটা নরমালি আমরা ব্যবহার করি, তবে আমাদের হচ্ছে কি আমরা মক্সাসিল তো আপনার এটা সেকেন্ড জেনারেশন আপনার অ্যান্টিবায়োটিক, এটা আমরা একটু অ্যাভয়েড করি। যেমন আপনার এরিথ্রোমাইসিন, যেমন ইরোকট, মাইক্রোনিট, ইরাপ্রিভ, এটা কিন্তু 4th জেনারেশনের আপনার অ্যান্টিবায়োটিক। আর এগুলো এই জন্য আমরা এগুলো ইউজ করি বেশি।
স্প্রে বেশি কারণ এগুলি কার্যক্ষমতা অনেক ভালো, অনেক আপগ্রেড ভার্সন, কিন্তু আমরা এই জিনিসগুলি দিই। তবে আপনার অনেকে দেখবেন কি আপনার কেউ কেউ আপনার রেনামক্স সাজেশন করে, অনেক দ্রুত রেনামক্স। তারপর আপনার তাদের কিছু প্যাটার্ন আছে, আমাদের একটা প্যাটার্ন আছে, আমরাও সাজেশন দিই। রেনামক্স দিলে যে পাখি ভালো হবে না এটা বলা যাবে না, অবশ্যই ভালো হবে। আবার আপনার কি বলে সিপ্রোফ্লক্সিন দিলে যে ভালো হবে না সেটা বলা যাবে না। সবই অ্যান্টিবায়োটিক, সবই অ্যান্টিব্যাকটেরিয়াল, সবই কাজ করে। তবে রোগের মাত্রা নির্ধারণ করে তারপর। আর একটা কথা আমি বলি আপনাদেরকে, কখনই আপনার একসাথে 2-3টে অ্যান্টিবায়োটিক একসাথে দিবেন না। যেমন অনেকে দেখবেন মাইক্রোনিট দেয়, আবার ডক্সাসাইক্লিন দেয়, সাথে আবার সিপ্রোফ্লক্সিন। এটা কিন্তু আত্মঘাতী সিদ্ধান্ত, এই বিষয়টা আপনারা খুব সতর্ক থাকবেন। অ্যান্টিবায়োটিক আপনি একটা দিবেন যে কোনো, কারণ ডক্সাসাইক্লিন দিলে আপনি সিপ্রোফ্লক্সিন দিবেন না, এটা মাথায় রাখবেন। আচ্ছা, রোমেল ভাই চলে আসছে, আসলে রোমেল ভাই আপনি একটু বলেন। মিজু ভাই, আমি একটু সময় নিচ্ছি, আমি আপনার সাথে এখানে একটু অ্যাড করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে উনি যেটা বলেছেন যে মক্সিসিল দেওয়া যাবে কিনা, আমি একটু আগে একটা কথা বলেছিলাম যে আসলে সবুজ পায়খানাটা কেন হচ্ছে এটা আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে। এখন আপনার সবুজ পায়খানাটা যদি ঠান্ডার কোনো প্রবলেম না থাকে, সেটা যদি আপনার পাখি কম খাওয়ার কারণে হয়ে থাকে, সেক্ষেত্রে আসলে মক্সিসিল না, আপনাকে অন্য কোনো অ্যান্টিবায়োটিক সাজেস্ট করতে হবে। এরকম হচ্ছে আসলে যদি আমরা কারণটা ফাইন্ড আউট করতে পারি, তাহলে হচ্ছে যে আমার মনে হয় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকটা আমাদের সাজেস্ট করতে সুবিধা আছে, আমরা আসলে বুঝতে পারি যে কোন অ্যান্টিবায়োটিকটা কোন কোর্সের জন্য পারফেক্ট হবে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে যদি কখনো পাখি সবুজ পায়খানা শুরু হয়, তাহলে সর্বোচ্চ আপনি 1 থেকে 2 দিন পাখিটাকে একটু অবজার্ভ করবেন যে কারণগুলো আমরা কিছুক্ষণ আগে রোমাল ভাই বলেছেন, মিজু ভাই বলেছেন, এই কারণগুলো যদি আপনি দেখেন যে কোনো একটা পাখির মধ্যে দেখা যাচ্ছে, তাহলে হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক ছাড়াও আপনি যদি সেগুলোকে সলভ করতে পারেন, আপনার পাখি সবুজ পায়খানাটা ঠিক হয়ে যাবে। যদি কোনো কারণে সবকিছু ঠিকঠাক করো না হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনি অ্যান্টিবায়োটিকে যাবেন। তবে একটা কথা বলি, গ্রুপে অনেকে সাজেস্ট করেন সবুজ পায়খানা হলে এই রেকর্ড দিচ্ছেন, পাখি ঝিমালে এই রেকর্ড দিচ্ছেন, পাখি খাচ্ছে না এই রেকর্ড দিচ্ছেন। আসলে অ্যান্টিবায়োটিকটা কোন ক্ষেত্রে দিতে হবে এটা ভাই আপনাদেরকে জানতে হবে। হুটহাট করে আসলে সব ক্ষেত্রে দেওয়া যায় না। এখন সব সবুজ পায়খানার ক্ষেত্রে কিন্তু আমরা ইরোকেট দেই, আমরা সবুজ পায়খানার ক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিনও দেই, আমরা অ্যামোক্সাসিলিনও দেই, আমরা কিন্তু বিভিন্নটা দেই। এখন অনেকে প্রশ্ন করা যায়, ভাই এইটা কেন দিচ্ছেন, ওইটা কেন দিচ্ছেন? এখন এগুলো কিন্তু এক্সপ্লেন করা গ্রুপে আমাদের পক্ষে সম্ভব হয় না, কারণ হচ্ছে আমাদেরকে অনেকগুলো পোস্ট হ্যান্ডেল করতে হয়। তো অ্যান্টিবায়োটিক দেওয়ার ক্ষেত্রে আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিকটা আপনারা হয়তো মনে করতে পারেন যে অ্যান্টিবায়োটিক দিলে পাখি খুব দ্রুত অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, অ্যাক্টিভ হয়ে যাবে, কিন্তু সেটা যদি কোনোভাবে মিস ইউজ হয়, তাহলে কিন্তু আপনার পাখি মারাও যেতে পারে। আর মিজু ভাই যে কথাটা বলেছিলেন যে একসাথে 2-3টা অ্যান্টিবায়োটিক, একটা অ্যান্টিবায়োটিক পাখির শরীরে কি পরিমাণ ধকল যায়, এটা সাধারণত আমাদের যখন জ্বর হয়, একজন ডক্টর যখন আমাদেরকে একটা অ্যান্টিবায়োটিক দেয়, 3 দিন খাওয়ার পরে কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারি যে আমরা কি পরিমাণ ধকল সহ্য করি অ্যান্টিবায়োটিকের জন্য। সেক্ষেত্রে একটা পাখির শরীর কতটুকু থাকে, সে এই অ্যান্টিবায়োটিক দখলটা তাকে নিতে হয়। সেখানে যদি 2টো অ্যান্টিবায়োটিক তাকে ছোট্ট একটা সমস্যার জন্য দেওয়া হয়, ডেফিনেটলি সে পাখির আসলে আর ভেতরে কিছু থাকে না। সে হয়তো বাহ্যিক দিক থেকে তাকে আপনি খুব ভালো দেখছেন, কিন্তু তার ভেতরের অবস্থাটা আসলে আপনি হয়তো বুঝতে পারছেন না। যতক্ষণ পর্যন্ত আপনি পাখিকে ভালো না বাসবেন, যতক্ষণ পর্যন্ত পাখির বডিটাকে আপনি নিজের বডি মনে না করবেন, ততক্ষণ পর্যন্ত আসলে পাখির ভেতরের অবস্থা আপনি বুঝতে পারবেন না। আমি জানি না আমার কথার জন্য কোনো ভুল হচ্ছে কিনা, আসলে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি কথাগুলো বলেছি। আমি এই জন্য বলছি না যে কেউ পাখিকে ভালোবাসেন না, এটা ভুল কথা। পাখিকে ভালোবাসেন, কিন্তু ভাই এটা একটা জিনিস কি, আপনাকে তার ভালো মতো সবকিছুর দায়িত্ব আপনাকে নিতে হবে, আপনাকে বুঝতে হবে, এটাই হচ্ছে কথা। তো রোল ভাই আপনি, সরি আমি মাঝখান থেকে ইন্টারফেয়ার করলাম। আমি একটু জিয়াদ ভাই, আমি একটু ইন্টারফেয়ার করি। রোমেল ভাই পরে আসেন। হ্যাঁ, আপনি তো লম্বা বক্তব্য রাখছেন, আপনি বলার আমাদের জায়গা থাকে না, ঠিক আছে? যেটা বলতেছিলাম ভাই, সজু ভাই, আপনার যে কথাটা বলছেন যে শুরুতে আসলে 2 দিন অবজার্ভ করা, এটা আসলে করা ঠিক হবে না। হ্যাঁ, কারণ কি আমি বলি, সবুজ পায়খানার হওয়ার ফলে যেটা হয় পেটের মধ্যে পিত্তথলির মাধ্যমে আপনার এই পাকস্থলীর আপনার পিএইচ ইনব্যালেন্স হয়ে যায়, বুঝছেন? সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ছাড়া, হ্যাঁ, আমরা পিএইচ দিয়ে এটা ব্যালেন্স করতে পারি। এই জন্য পাখির যে কারণে হোক, হ্যাঁ, এটা আপনার যদি আপনার সবুজ পায়খানা দেখা দেয়, সেই ক্ষেত্রে আপনার হেমিকো পিএইচ অথবা অ্যাসিডিফায়ার, হ্যাঁ, এটা আপনার সাথে সাথে অ্যাপ্লাই করতে হবে। এবং আপনি জানেন কি, আপনি খেয়াল করবেন, আপনার যে শুরুতে যদি আমি বলি, শুরুতে যদি আপনার অ্যাসিডিফায়ার অথবা মানে পিএইচ যে করে একটা হেমিকো পিএইচ অথবা অ্যাসিডিফায়ার,
অথবা আপনার লিভার কিন্তু লিভার টনিক কিন্তু কোনো ইয়ে না, পিএস না, লিভার টনিকও দেয়, হ্যাঁ, শুরুতে স্টেজে, হ্যাঁ, 90% ক্ষেত্রে এটা ঠিক হয়ে যায়। তো দুঃখের বিষয় হচ্ছে কি আপনার পাখালরা পোস্ট দেয় ঠিক মারা যাওয়ার 3 থেকে 5 ঘন্টা আগে, বুঝছেন? তারপর যদি আমরা একটু এখানেই কাজে বিজি থাকি, সমস্যাটা আসলে হ্যাঁ, তখনই তৈরি হয়, তখন হ্যাঁ, আসলে এইটাই একটা ক্ষেত্রে আমাদেরও কিছু করার থাকে না। ওনারা ধারণা সাজেশন দিলেই পাখি ভালো হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু পাখি যদি স্টামিনা জিরোতে নেমে আসে, হ্যাঁ, সেই পাখি যে আপনি অ্যান্টিবায়োটিক দিলে তো অ্যান্টিবায়োটিক ধাক্কাও সহ্য করতে পারে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো আসলে কি জন্য বলছি যে পাখির আপনারা পিএস আর লিভার টনিকটা এটারে একটু আপনারা বেশি বেশি ব্যবহার করেন, ঠিক আছে, কারণ এগুলি ব্যবহার করলে হবে কি আপনার পাখির, আমি একটু শেষ করি ভাই, পাখির রোগের ক্ষেত্রে আপনার অ্যান্টিবায়োটিক ইউজটা অনেক কমে যাবে। যেমন আপনি ইয়ের ক্ষেত্রে পেটের নানাবিধ সমস্যার কারণে আপনার পিএস ব্যবহার করেন আর লিভার টনিকটা ব্যবহার করেন, আর পাখির ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে রাখার জন্য আপনার ওই লাইসোবিট আছে, আপনার ইমোলাইট আছে, কোল্টিস্টাসল আছে, এগুলো ইউজ করেন, ঠিক আছে। মাঝে মাঝে ইলেকট্রোমাইন স্যালাইন খান। তো আরেকটা বিষয়, অনেকে দেখি আপনার ইলেকট্রোমাইন স্যালাইন আর অ্যান্টিবায়োটিক একসাথে মিলিয়ে দেয়, এই জিনিসটা কখনোই করবেন না, দেখলে অ্যান্টিবায়োটিক কার্যকারিতা শূন্য করে ফেলে, হ্যাঁ, এই ব্যাপারে খুব সতর্ক থাকবেন। আচ্ছা, আমি যেটুকু বলছি এবার জেদ ভাই, মানে রুবেল ভাই বসে আছে, তার মানে ইয়ে ঠিক হয়েছে আপনার? না, হেডফোন ঠিক হয়েছে। আচ্ছা, হেডফোনের সমস্যা ছিল। ব্লুটুথ রুবেল ভাই, আপনি যদি আরেকটু অ্যাড করতেন বা একটু নতুন ডিটেইলে হেডফোন বলতেন কিনছেন লাইভের জন্য? হ্যাঁ, এই জন্য আমার কাছে টাকাও চাইছে ভাই, এই ব্লুটুথ হেডফোন কিনতে টাকা লাগবে, টাকা দেবো কিভাবে? ব্যবহার ভালো মতো পারে না তো। শোনেন, আচ্ছা আমি তাহলে এখন বলি যে সবুজ পায়খানা কখন ভয়ের কারণ। আমরা তো প্রাইমারি নলেজটা দিছি যে হ্যাঁ, এই সময় আবহাওয়া পরিবর্তন, জায়গা পরিবর্তন, খাবার পরিবর্তন বা নতুন ভিজিটর আসা, মাইটসের সমস্যা যদি থাকে, এইগুলা বা রাতে বিশ্রাম না পাওয়া, বিভিন্ন স্ট্রেসের কারণে পাখি সবুজ পায়খানা করতে পারে। এখন সেই সবুজ পায়খানা কখন ভয়ের কারণ হবে, এই জিনিসটা যদি বলি, দেখা যাচ্ছে যে আপনার সবুজ পায়খানার সলিড অংশটা বেশি, খাবারের যদি আমরা সিড খাই, বেশি পরিমাণে সিড খাই, তখন সলিড অংশটা সবুজ হতে পারে। আবার অনেক সময় একটু বদহজমের জন্য সবুজ হতে পারে। এটাই যে প্রথমেই প্যানিক হতে হবে এমন কিছু না, কিন্তু কন্টিনিউয়াসলি দেখা গেল যে সকালবেলা এক ধরনের সবুজ পুপস করছে, দুপুরে গিয়ে সে গা ফুলে বসে আছে, ঝিমানোর পরিমাণটা বৃদ্ধি পেয়েছে, বা সে জি আমি আপনি একটা পয়েন্ট ধরাই দিই, হ্যাঁ, এটা অনেকেই জানে না যে প্যারট গোত্রের পাখির পায়খানার মূল কালারই সবুজ, সবুজ সিড খায় সেই জন্য সবুজ হয়। সবুজ, হ্যাঁ, এবং সবুজ পায়খানা হলেই ভয় পাওয়ার কিছু নাই। সবুজ পায়খানা আকার দেখবেন যে কত, সাইজটা কত, নর্মাল যে ড্রপিং, হ্যাঁ, সাইজ তার থেকে এটা কত পরিমাণ বড় হইতেছে, 3 গুণ 4 গুণ, যখন ডাবল অথবা 3 গুণ 4 গুণ বড় হবে তখনই আপনার চিন্তার মানে মাথা ব্যথার কারণ, তার আগে আপনার ভয় পাওয়ার কারণ নেই। বলেন রনু ভাই, সেটাই আপনি মনে করেন? সেটাই এখন আস্তে আস্তে বলে দিচ্ছে, সেটাই যে সবুজ পায়খানা কখন ভয়ের কারণ হবে। এখন যেহেতু এই সব পাখিগুলো খায় সিড, সিড খাইলে তাদের সলিড অংশ সবুজ হবে। এখন সলিড অংশ সবুজ দেখা গেল কমে গেছে, পরিমাণটা অনেক কম, এটা কিন্তু এক ধরনের পাখির সমস্যা। আবার অতিরিক্ত বেড়ে গেছে এবং সেখানে পানির পরিমাণটা বেশি, মানে ইউরিনের পরিমাণটা খুবই বেশি, বা ইউরিনের ভিতর দেখা যাচ্ছে ইউরিক অ্যাসিডের ভিতরে সাদা অংশটার পরিমাণটা বেশি কিন্তু সবুজ অংশের পরিমাণ কম। এবং তার পরবর্তীতে লক্ষণগুলো কি, সে পার্সের উপর বসে থাকতে পারতেছে না, যে পার্স সিজিংটা হচ্ছে নিচে, ওই খাঁচার নিচে সে ঝিমাচ্ছে বা বসে আছে, খাবারের প্রতি আগ্রহ নাই। এরকম এক পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে সে ড্রপিং ঠিকই করতেছে পাতলা, পরবর্তীতে ডিহাইড্রেট হয়ে পড়তেছে, অতিরিক্ত শরীর থেকে পানি পড়ে প্যারালাইসিসের দিকে চলে যাচ্ছে। এটা কিন্তু পরিবর্তন, সে যদি রোগাক্রান্ত হয়ে থাকে সে আপনাকে বেশি সময় দিবে না, সর্বোচ্চ 12 ঘন্টার ভিতরেই সে তীব্রতা প্রকাশ করে ফেলবে। আর আমি যেসব প্রাইমারি পরিবর্তনের গুলো যেটা বলছি, সেগুলো কিন্তু আপনাকে টাইম দিবে এবং সেগুলো ওষুধ ছাড়াই রিকভার করা সম্ভব। ওই সব পরিবর্তন তাকে স্বাভাবিকভাবে দেখলে পারেই স্বাভাবিক করে নিয়ে আসা যায়। এখন সর্বপ্রথম যে দেখা গেল ডায়রিয়ার পরিমাণটা বেড়ে গেছে, ডায়রিয়া বা প্যারালাইসিস বা বদহজম বা সফট ফুড বেশিক্ষণ রাখার কারণে বদহজম হয়ে গেছে, এটা কিন্তু আপনি ঠিকই বুঝতেছেন যে পুপস অস্বাভাবিক মানেই সে ডিহাইড্রেট হয়ে পড়বে, যেহেতু খাবার খাবে না, এনার্জি লস করবে, তার বিভিন্ন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, ফলে সে কিন্তু আস্তে আস্তে অসুস্থতার দিকেই যাবে। আর
এই সময় সর্বপ্রথম আমরা কি ব্যবস্থা নিতে পারি? সর্বপ্রথম আমরা যে ব্যবস্থা নিতে পারি, যে সবাই বলে একটা কমন ডায়লগ, এসিবি। এসিবি জিনিসটা কি? ওটাই তো অবশ্যই এসিড। হ্যাঁ, এসিড। এখন এসিবির যে পরিমাণ দাম আর এক ধরনের এসিড দ্বারা তৈরি, সে কিন্তু কি করতেছে, পিএইচ কে ব্যালেন্স করার জন্য তাকে দেওয়া হচ্ছে। এখন এই জায়গাটা যদি আমি হেমিকো পিএইচটা ব্যবহার করি বা বিভিন্ন ধরনের এসিডিফায়ার যেটা ব্যবহার আছে, সেগুলোর দামেও সস্তা এবং সাথে অন্যান্য পিএইচ লেভেলকে এমন একটা পর্যায়ে নিয়ে আসতেছে যে ভিতরে ভিতরে যদি লক্ষণের সাথে আমরা বুঝে ওঠার আগেও যদি ভিতরে যদি কোনো প্রকার ব্যাকটেরিয়া ইনফেকশন গ্রো করা শুরু করে, সেটাকেও কিন্তু থামায় দিতে পারতেছে হেমিকো পিএইচ। ভিতরে যদি কোনো কারণে ইস্ট গ্রো করা শুরু করে, সেটাও কিন্তু হেমিকো পিএইচ ব্যালেন্স করে নিয়ে আসতেছে। ইকোলাই আছে, সালমোনেলা আছে, এগুলোর যেসব ব্যাকটেরিয়া আছে সেগুলোর গ্রোকেও কিন্তু সে কিন্তু কন্ট্রোল করতে পারতেছে হেমিকো পিএইচ। আচ্ছা, এখন এরপরে যদি দেখা যাচ্ছে যে আমাদের সলিড অংশ বা সবুজ অংশ, সেটার থেকে বেশি পরিমাণ লিকুইড ইউরিনটা বেশি আসতেছে, অতিরিক্ত পানি আসতেছে, তার মানে কি এখানে কি হচ্ছে, সে কিডনিতেও একটু ইফেক্ট পড়ছে, সে পানি বেশি খাচ্ছে এবং পানি বেশি ড্রেন হচ্ছে। এখানে কিন্তু নেফ্রো কেয়ার বা কি জানি আর রেনাডা কোম্পানির একটা আছে, নেফ কেয়ার হলো প্লাস, নেফ কেয়ার প্লাস, এগুলোও যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু আমার যে এই যে হ্যাঁ, এই নেফ কেয়ার প্লাস এটা যদি ব্যবহার করা যায়, তাহলে কিন্তু আমি কিন্তু এখানে কোনো অ্যান্টিবায়োটিকের কথা বলি নাই, আমি কিন্তু সবকিছু প্রাইমারি প্রোটেকশনের কথা বলতেছি, যেগুলো বিভিন্ন মিনারেলস এর সমন্বয়ে তৈরি করা, যে নিউ ইউরিক অ্যাসিড, যেটার প্রধান উপাদান নাইট্রোজেন, যে নাইট্রোজেন বাতাসের অক্সিজেনের সাথে মানে ড্রপিং আকারে বের হওয়ার পর বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি নাইট্রাস এবং নাইট্রিক অক্সাইড তৈরি করতেছে। সেটা কিন্তু আমাদের অ্যাভিয়ারিতে বক্সের ভিতর অনেক সময় বাচ্চা মারা যায়, এই বাচ্চা মারা যাচ্ছে, গলা ফুলে উঠতেছে, গ্যাস ফর্ম করতেছে, এগুলা কিন্তু এই নাইট্রিক এবং নাইট্রাস অক্সাইডের থেকে হচ্ছে, যেটা কিন্তু অতিরিক্ত ওয়াটারি প্রুফ, যেটা হলো এই নাইট্রিক অ্যাসিডের নাইট্রোজেনের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এটা হচ্ছে। এবং প্রোটিন যখন আমরা বেশি পরিমাণে সফট ফুড খাওয়াচ্ছি, সেখান থেকেও কিন্তু অ্যামোনিয়া উৎপাদন হচ্ছে, এগুলা কিন্তু সবই ক্ষতিকর। হ্যাঁ, এইগুলা যে হচ্ছে, এইগুলা থেকেও কিন্তু আপনার এই ডায়রিয়ার দিকে কিন্তু পাখিকে আস্তে আস্তে আগায়া দেয়, মানে আমরা অসাবধানতা বশত পাখিকে ওই রোগের দিকে ঠেলে দিই। এটা কিন্তু খুবই মানে সিম্পল বিষয়, আমরা চোখে চোখে দেখা গেল একটা খামারে ঢুকছি, নাকে একটা ঝাঁস, একটা নাকে ধাক্কা দিচ্ছে, এটা কিসের ঝাঁস? নিশ্চয়ই অ্যামোনিয়া ফর্ম করছে ওখানে, নাইট্রাস আর নাইট্রাস অক্সাইড তৈরি হয়েছে, যে ঝাঁসটা আমাদের নাকে লাগছে, যেটা সালমোনেলাকেও গ্রো করতে পারে অথবা ইস্টকেও গ্রো করতে পারে। এই যে এইগুলা কিন্তু কোথা থেকে হচ্ছে? ওয়াটারি প্রুফস থেকে হচ্ছে। এই অসাবধানতা, আপনি জায়গা পরিবর্তন করেননি, আবহাওয়া ঠিক আছে, খাবার পরিবর্তন করেননি, সবকিছু ঠিক আছে, তারপরেও পাখি পড়ে মারা যাচ্ছে, আপনি বুঝতে পারতেছেন না। তার মানে কি ঘরটা বদ্ধ, আপনি ঘরের বাতাস এদিক ওইদিক, যে কয়েকদিন 2 দিন আগে রোমেল ভাইয়ের একটা পোস্ট ছিল, সেখানে এই উত্তর দক্ষিণ এভিয়ারি কিভাবে খোলা, এই যে এই এভিয়ারি খোলা রাখার যে ছবিটা, এটা কিন্তু তাকে মানে তিনি আলোচনা করছেন এবং সবকিছু মিলে এই পোস্টটা সাজানো এবং সুন্দর হবে, যে সফলতার গল্পটা জানি সবার চোখে আদর্শ হয়ে দেখা দেয়, এই জন্যই কিন্তু তুলে ধরা, যে না, বাতাসটা বদ্ধ হচ্ছে না, অ্যামোনিয়া গ্যাস ফর্ম করতেছে না, যেটা কিন্তু এই যে সামনে এখন সেপ্টেম্বর মাস শেষে অক্টোবর নভেম্বরে কিন্তু আমরা বেশিরভাগ সময় ঘর বদ্ধ করব, বাইরে ঠান্ডা থেকে ঘরকে একটু গরম রাখার জন্য ব্যবস্থা করব, তখন কিন্তু আমরা কিন্তু সফট ফুড দেওয়া বন্ধ করব না, প্রোটিন দেওয়া বন্ধ করব না, তারপরে ভালো মানের খাবার দিব যেখানে শরীর যেন উত্তপ্ত থাকে, এগুলা থেকে যে জিনিস, এই যে নাইট্রোজেন নিঃসরণটা বৃদ্ধি পাবে, সেটা থেকে যে ঘরের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে যে অ্যামোনিয়া গ্যাস উৎপাদন করবে, এটা থেকে যে পাখির মৃত্যুর হার বৃদ্ধি পাবে, এটা কি আমরা কি মাথায় রাখি? এই জন্য কিছু খোলামেলা পরিবেশ শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় রাখতে হবে বা বাতাসগুলো বের হয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আমি বলতে বলতে আরেক লাইনে চলে গেছি, যে ভয়ের কারণ কখন হবে, সবগুলো মিলেই। আর তারপরে ভয়ের কারণে বললাম ডায়রিয়া, প্যারালাইসিস, বদহজম, যখন এগুলো দুর্বল হয়ে যাচ্ছে, তার ভিতরে প্রতিকারের ভিতরে আমি একটু বললাম, যোগ করলাম হেমিকো পিএইচ,
জায়গা পরিবর্তন জনিত কারণে পাখি ঘরে এনে আমি যদি হেমিকো পিএইচ দিই, তাহলে কিন্তু কোয়ারেন্টাইনের জন্য কিছু উপকার হচ্ছে, সাথে কিন্তু পাখির এই জায়গা পরিবর্তন জনিত যে ধকলের কারণে সবুজ প্রুফ সেটা থেকেও রক্ষা পাচ্ছে। আমি যদি সাথে জিঙ্ক দেই, সে ডিহাইড্রেট হয়ে যে সমস্যাটা তৈরি হবে সেটা থেকেও আস্তে আস্তে সে রিকভার করতে পারবে। আর সবুজ পায়খানা রোগের ভিতরে না যায়, যে এই যে ইকোলাই বা যদি বলি কলেরা, ফাউল টাইফয়েড, তারপর মাইক্রোপ্লাজমোসিস, এই যে এইসব রোগ যে আছে এগুলা আমরা খামারে আশা না করি যে এগুলা হচ্ছে না, ধরেই নিব এগুলা হচ্ছে না। আমি যদি প্রতিকারে না গিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থাকে স্ট্রং করি এবং আমার নলেজটাকে যদি কি কি কারণে সবুজ পায়খানা হতে পারে সেটার ভিতরে যদি আমি ধারণা ঠিক রাখতে পারি, তাহলে আমার মনে হয় যে ওই অ্যামোক্সাসিলিন গ্রুপ, একটা মনে হয় কমেন্ট কেউ করছিল যে অ্যামোক্সাসিলিন, হেমিকো পিএইচ 2+ এগুলা কিভাবে কি হবে এই জায়গাটায় একসাথে ভাই একসাথে দেয়া যাবে কিনা, এইটার ব্যাপারে দিলেন বলেন। অ্যামোক্সিসিলিন, হেমিকো পিএইচ 2+, হ্যাঁ, একসাথে দেয়া ইউজ করা যাবে কি, এটা বলেন। এখন তীব্র আক্রমণে ভেটেরিনারি ডাক্তাররা তিনটা একসাথে দেন, তীব্র আক্রমণে, হ্যাঁ, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে অ্যামোক্সাসিলিন, হেমিকো পিএইচ এর সাথে যে কোনো অ্যান্টিবায়োটিক দিলে সেটা আসলে তলানি পড়ে, যেটা আমরা অধক্ষেপ বলি, যে বেশিরভাগ ক্ষেত্রে অধক্ষেপ আকারে পড়ে। কিন্তু এখন যেহেতু আমার ঘরে আলাদা আলাদা ভাবে 1 ঘন্টা পর পর পানি পরিবর্তন করার ওয়ে নেই, এখন তো আমাকে তীব্র আক্রমণ হয়ে গেছে, শেষ স্টেজ বা পাখিকে আটকাতে হবে, বা আমার খামারে অতিরিক্ত অর্থনৈতিক যেন ক্ষতি না হয় সেই জন্য তো আমাকে একটা ব্যবস্থা নিতে হবে। সেক্ষেত্রে অ্যামোক্সাসিলিন, হেমিকো পিএইচ দিয়ে আমি সকালবেলা ব্যবহার করলাম, বিকালবেলা গিয়ে 2+ এবং অ্যামোক্সাসিলিন দিলাম, ইটস ওকে, দেওয়া যায়, দেয়। কিন্তু এটা কিসের ক্ষেত্রে, যে আপনি যদি প্রতিকারে চলে গেছেন তখন কি করবেন? আপনি যদি প্রতিকারে না গিয়ে যদি প্রতিরোধেই থাকেন, আর অনেকেই যে সময় বাঁচানোর ক্ষেত্রে, যে বেশিরভাগ লোকই চাকরিজীবী, বেশিরভাগ লোকই দেখা যায় যে এমন কিছু ব্যবসায়িক যে আসলে তারা সকালে পানি দিয়ে আসে, বিকালে গিয়ে পানি চেঞ্জ করবেন বা পানি চেঞ্জ করার মতো সুযোগ নাই, রাত 8টার দিকে গিয়ে পানি চেঞ্জ করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু রোগ কিন্তু সহজে সারে না, তাদের ঘরে কিন্তু ওষুধ দিয়েও অনেক সময় কাজ হয় না। 5 থেকে 6 ঘন্টার ভিতরে পানি তলানি আকারে পড়ে যায়, তখন ওষুধের কার্যক্ষমতাও কমা শুরু করে। সেজন্য স্বাভাবিকভাবে 6 ঘন্টাকে আমরা যদি ধরি, আমাদের অ্যাভিয়ারির স্বাভাবিক কার্যক্রম যদি ধরি, শহর এলাকায় 8টার দিকে আমরা পানি দিলাম, 8টার থেকে পানি দিলে পরে দেখেন 9, 10, 11, 12, 1, 2 লাঞ্চ আওয়ার যেটা যদি বলি, তখন 6 ঘন্টা 2টার সময় হয়ে গেছে। আমি যদি 1:30টার দিকেও টান দেই, দিয়ে যদি 2টার ভিতরে পানি দেই বা 3টার দিকেও পানি দেই 1 ঘন্টা গ্যাপ দিয়ে, তারপরে দেখেন 3টার থেকে দিলে 4, 5, 6, 7, 8, 9টা পর্যন্ত কিন্তু আমি 6 ঘন্টার একটা সময় পাচ্ছি। এই জন্য এই 6 ঘন্টা পর পর এবং মাঝখানে ব্রেক দিয়ে ওষুধ 1-2 ঘন্টা ব্রেক দিলে আমার সারাদিনের কিন্তু ব্যালেন্স হয়ে যাচ্ছে। আর একবারে একটা টার্মে যদি আমি দেই, দেখা গেল যে ওষুধটাও 8-9 ঘন্টা থেকে যাচ্ছে, পাখিরও সমস্যা হতে পারে, ওই পানি থেকেই আবার সমস্যা তৈরি হতে পারে, রোগ নির্মূল করতে গিয়ে পানিটাই আরো রোগের কারণ হয়ে যেতে পারে, বা কি বলবে অটোপ্রভাবক হিসেবে কাজ করতে পারে। এটা থেকে সাবধান হওয়া উচিত। যে এখানে আমি কতগুলো অ্যান্টিবায়োটিক একত্রে দিলাম সেটা বড় কথা না, বড় কথা হলো নিয়মটা যদি প্রপার হয়, দেখা যায় যে তখন ঠিক মতোই পাখি সুস্থভাবে ফিরে আসতে পারে। ভয়ের কারণ গেল, প্রতিকার, প্রতিরোধ, হ্যাঁ, মোটামুটি তো সবই আলোচনার ভিতর চলে আসে। ভাই একটা বিষয় আমি বলি আপনার, অ্যামোক্সিসিলিন আর আপনার হেমিকো পিএইচ 2+, হ্যাঁ, আচ্ছা, 2+টা হইছে আপনার বলি টক্সিন বাইন্ডার, হ্যাঁ, পেটে সরাসরি ধ্বংস করতে দেয়, হ্যাঁ। আসলে আপনার 2+টা দেওয়ার পরে, হ্যাঁ, আপনার হেমিকো পিএইচ 3টে একসাথে না দিয়ে, আমি যেটা সবসময় বলি সবাই, হ্যাঁ, যে পিএস যদি এটা অ্যাসিড, হ্যাঁ, এটা যদি পুরোটা যদি অ্যাসিড, তারপরে আপনার 15টা অ্যাসিড থাকে, হ্যাঁ, যে এই অ্যাসিডটা আপনার সবসময় আলাদা দেওয়ার চেষ্টা করেন, হ্যাঁ, কষ্ট হলেও আলাদা দেওয়ার চেষ্টা করেন, হ্যাঁ। আমি যেটা বলি সেই ক্ষেত্রে আপনি বলছেন যে খুব আক্রান্ত হলে দিতে পারেন, তো সেটা যদি ভাই একটু কষ্ট করে 2 ভাগে ভাগ করে দিলে আর ভালো হয় না? যেটা আপনি প্রায়, আমি তো ওটাই বললাম, না সেটাই তো আমি বললাম, সকালে একটা পোর্শন, বিকালে আরেকটা বললাম, 2+টা বিকালে রাখতে বললাম, 3টে একসাথে না, 3টে একসাথে না, আমরা ভাগ করে দিলাম।
এমিকো পিএসটারে আমরা চেষ্টা করব যে সবসময় আলাদা দেওয়ার জন্য, সিঙ্গেল হ্যাঁ, দেওয়ার জন্য। আলাদা দেওয়ার জন্য, এটা right. সবাই হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা সবাই চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করবেন, কারণ এটা পিএস তো এটা হ্যাঁ। কিন্তু দেখা যায় এসিডি আপনার অনেক বিক্রি হইতে পারে, কিছু সমস্যা তৈরি হতে পারে, অথবা কার্যক্ষমতা নষ্ট করতে পারে, অতএব এটা আলাদা হ্যাঁ। দেওয়ার চেষ্টা করে আমাদের জন্য বেটার। আচ্ছা, হ্যাঁ। আরেকটা প্রশ্ন মনে আসছে, রিয়াদ বিবাদে খেয়াল করতেছে না, কোন ঋতু সবুজ পায়খানা আক্রান্ত জি, বেশি আমি হতে আসলে পারে? প্রশ্নগুলো একটু শেষের দিকে একসাথে নিতে চাচ্ছিলাম আর কি, অসুবিধা নেই, আমি বলি। না না, ফাঁকে আরেকটা জিনিস একটু আরেকটা জিনিস যোগ করে দিই প্রশ্নগুলোতে যাওয়ার আগে, প্রশ্নতে গেলে পরে হ্যাঁ, একটু আলাদা হয়ে যায়। আরেকটা জিনিস হলো দেখা গেল সবুজ পুপস, আমরা হ্যান্ড ফিডিং বেবি নিয়ে একটু বলি, যেটা হলো যে হ্যান্ড ফিডিং বেবি বা বাচ্চাদের সবুজ পুপসটা বেশি হয়। যেরকম বাজরিগারটা কি হচ্ছে, এই দুই খাবার আলাদা করছি, মানে ঘর থেকে আলাদা, বাবা মা থেকে আলাদা করছি, 2 মাস বা 3 মাস বয়সে এরকম বাচ্চা মারা যাচ্ছে। কি লক্ষণ? সবুজ পুপস করে মারা যাচ্ছে। এটার কারণটা কি? এটার কারণ হলো বাবা মা থেকে সে আলাদা হয়েছে, সে যে বাবা মা এক বেলা হলেও যে খাওয়াতো সেই অপশনটা বন্ধ হয়ে যাচ্ছে, এবং নতুন একটা জায়গায় গিয়ে, নতুন একটা খাঁচায় গিয়ে কোথায় খাবার আছে, কিভাবে খাবারটা খুঁজে নিবে, সেটাও তার একটু সমস্যা হচ্ছে। তখন না খেতে পেরে সে সবুজ পায়খানা করতেছে, ডিহাইড্রেট হয়ে পড়তেছে, ডায়রিয়া তৈরি হচ্ছে, এবং হাত পা প্যারালাইসিসের মতো হয়ে মারা যাচ্ছে শেষ পর্যন্ত। এখানে ওষুধও খুব একটা কাজ করে না অনেক সময়। এটা কিন্তু রোগের কারণের থেকে বেশি যেটা মনে হয়, এটা আমাদের একটু অসচেতনতার জন্যই এটা বেশি হয়। আমরা যদি সাবধানে যদি ফিমেলকে আলাদা করে দিই, তাহলে ফিমেলেরও রেস্ট হয়ে গেল, বাবার সাথেও থাকলো বাচ্চাগুলা, বা যে বেশি খাওয়ায়, মা যদি বেশি খাওয়ায় মার সাথে থাকলো, বাবাকে আলাদা করে দিলাম, বাবা যদি বেশি খায় বাবার সাথে থাকলো, মাকে আলাদা করে দিলাম, এবং একটা অংশ রেস্টেও গেল, বাচ্চাগুলো তাদের এনভায়রনমেন্টের থেকে বাবা মাকে দেখে দেখে খাবারটাও শিখে গেল। এইভাবে কিন্তু বাজরিগারের ক্ষেত্রে বাচ্চাগুলোর সমস্যা হয় না। আর এই তো, আর ওই বড় পাখির ক্ষেত্রেও তাই, অন্যান্য পাখির ক্ষেত্রে স্বাভাবিকভাবেই এইভাবেই বাচ্চাগুলো বেশিরভাগ আক্রান্ত হয়। বড় পাখি আক্রান্ত হয় কিন্তু বিভিন্ন রোগের কারণে, আর ওই প্রধান যে কারণগুলো আছে সেগুলোর কারণে। এই তো, এখন আমরা মনে হয় প্রশ্ন চলে যেতে পারি আস্তে আস্তে, অল্প অল্প করে প্রশ্ন। জি, আমি তাহলে একটু প্রশ্নগুলো মোটামুটি যেগুলো পাচ্ছিলাম এর মধ্যে কয়েকটা খুব সাধারণ প্রশ্ন ছিল, এগুলো একেবারে বেসিক নলেজের মধ্যেই আসলে আসে। খাবার কম হলে সবুজ পায়খানা হচ্ছে বা খেতে কম পারলে, কিন্তু একজন জানতে চাচ্ছিলেন যে খাবার কি কি কারণে আসলে কম খেতে পারে, এটার যদি একটু কারণের দিকে ডিটেলে যাই আর কি। আচ্ছা, খাবার কি কি কারণে কম খেতে পারে, সুন্দর একটা প্রশ্ন, এই প্রশ্নটা খুবই ভালো লাগছে। ধরেন আপনার খাবার পরিবর্তন হয়েছে, কি ধরনের পরিবর্তন হয়েছে? খাবারটা পরিবর্তন হয়েছে, দোকান থেকে খাবার নিয়ে আসছেন, সে খাবারটা রোদে দেননি, বা কোনো কারণে রোদেও দিছেন, কিন্তু তার ভিতরে একটা গুমোট একটা গন্ধ আছে। সে ধরেন কেনারি খেয়ে অভ্যস্ত থাকার কারণে হতে পারে। হ্যাঁ, অনেক স্টক থাকার কারণে, এনওসি লেটার না পাওয়ার কারণে, কন্টেনার বোঝাই হয়ে আছে, এনওসি পায়নি, আসেনি, কিন্তু ধাপে ধাপে মেয়াদ আছে, সবই আছে, কিন্তু খাবারটা আমাদের আশায় এসে পড়েনি, কিন্তু সে খাবার তো খাবারই, বদ্ধ পরিবেশের থেকে একটা গুমোট অবস্থা তৈরি হয়েছে। বাইরের জিনিস আমরা মনে করছি সাথে সাথে ঘরে নিয়ে আসছি, ব্র্যান্ডেড জিনিস, কিন্তু একটু তো সাবধানতা আমাদেরও অবলম্বন করা উচিত, যে আমরাও যদি একটু খোলামেলা পরিবেশে রোদে রাখি, তার গুমোট পরিবেশ, ধরলাম সেটা কন্টেনার জাত হয়েই পড়েছিল 3 মাস বা 4 মাস, ওই জাহাজে আসছে, এনওসি ক্লিয়ার হতে হতে, সিএনএফ ক্লিয়ারেন্স পেতে পেতে আমাদের হাতে আস্তে আস্তে অনেক দিন গেছে, কিন্তু মেয়াদ লেখা আছে আরো 3 মাস আছে বস্তার গায়ে। তার মানে এই নয় যে খারাপ একবারে ওটা সবচেয়ে ভালো জিনিস, একটু আমাদের প্রসেসিং করে নিলে পরেও কিন্তু জিনিসটা আমাদের পাখি রিস্ক মুক্ত থাকে। হ্যাঁ, সবসময় যে গায়ে লেখা মেয়াদ এবং ব্র্যান্ড সবসময় যে এক ভালো হবে এটা কিন্তু না, আমাদেরকেও পাখিকে নিরাপদ রাখার জন্য আমাদেরকেও কিছু প্রসেস নিতে হবে। হ্যাঁ, এখন দেখা গেল যে পাখি ক্যানারি খেয়ে অভ্যস্ত, খুব বেশি ক্যানারি খায়, তাকে সে কোনো কারণে ক্যানারিটা খাচ্ছে না, নিশ্চয়ই ওখানে গন্ধ হয়েছে বা কোনো ব্যবসা কিছু হয়েছে, সেই জন্য সে খাচ্ছে না। কারণ আপনি তো জানেনই সে পাখি কি খেয়ে অভ্যস্ত, সে খাবারটা তার দেওয়াই আছে, সেটা কেন হঠাৎ খাওয়া বাদ দিল? নিশ্চয়ই কোনো কারণ আছে, সেটাকে আপনি আইডেন্টিফাই করেন, হয়তো বা নতুন জিনিস তার নাকে বা স্মেল বা অন্য কোনো ব্যাপারের কারণে সে খায়নি, সেটা আপনি প্রক্রিয়াজাত করার ব্যবস্থা করেন। আবার দেখলেন যে ওখানে একই পাত্রের ভিতর সে মিলেট বেশি খাচ্ছে, তখন মিলেটটা ভালো মতো প্রসেসিং করে মিলেটটাই বাড়ায় দেন, তাকে জানি সে যদি খাবারের হার কমায় দেয় তবেই সবুজ পায়খানা হবে এবং পাখি মারা যাবে। যে কোনো কারণে, দুর্বলতার কারণে বিভিন্ন ইমিউনিটি সিস্টেম দুর্বল হবে এবং পরবর্তীতে
পাখি না টানায় আসা শুরু এবং মারা যাওয়া, আপনারই ক্ষতি। আপনাকেই খুঁজে বের করতে হবে সে সিড মিক্সে কোনটা বেশি খাচ্ছে, সেই পরিমাণটা বাড়ায়া দেন। ব্যালেন্স অবশ্যই, একবারে যে ধরে দিবেন এক বাটি তা না। আপনি একটা বাজরিগার খায় 1 চামচ খাবার, সেই 1 চামচের জায়গায় আপনি 1.5 চামচ দিয়ে রাখেন, সে সেখান থেকে বেছে বেছে তার প্রিয়টাই খাবে। এরকম করলে পরে আপনাকেই খুঁজে বের করতে হবে কোন সিডটা বেশি খাচ্ছে, তার প্রিয় ছিল এবং এখন কেন খাচ্ছে না। সবকিছু আপনার হাতে। আমরা শুধুমাত্র বলে দিতে পারি যে এই কারণে সে খাবারগুলো নাও খেতে পারে। আপনার প্রশ্নকর্তার মনে হয় প্রশ্নের উত্তরটা মনে হয় ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। চৌধুরী ভাই সম্পর্কে কিছু বলবেন? কি বলেন চৌধুরী ভাই? না, আমার পাখি রোহন ভাই যেটা বলেছেন সেটা ঠিক আছে, কিন্তু এটার সাথে আমি যেটা বলবো যে পাখি কম খাওয়ার পেছনে যে রোহন ভাই প্রথমে যে কারণগুলো বলেছেন, যে মাইন্ডস এর কারণে সে তার ভিতরে একটা স্ট্রেস তৈরি হয়। পাখি স্ট্রেসে থাকলে কিন্তু খাওয়া দাওয়া কম হয়, জায়গা পরিবর্তন হলো খাওয়া দাওয়া কম হয়। সবকিছুর মেইন কারণ হচ্ছে পাখির স্ট্রেস। পাখিকে স্ট্রেস ফ্রি রাখতে পারলে কিন্তু পাখির খাওয়া দাওয়া অ্যাক্টিভিটি সবকিছু নর্মাল থাকে। যেমন আমি এখন স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে জায়গা পরিবর্তনের কারণে সবুজ পায়খানা হয়, খাওয়া কম এবং ঝিম ধরে বসে থাকে, এর জন্য কোনো মেডিসিন দিতে হবে কিনা। জায়গা পরিবর্তনের কারণে যদি হয় সেক্ষেত্রে আসলে মেডিসিনটা খুব একটা প্রয়োজন হয় না। আপনাকে যতটুকু সম্ভব হচ্ছে পাখিকে স্ট্রেস ফ্রি রাখতে হবে। অর্থাৎ আপনি যখন জায়গায় পরিবর্তন করে পাখিটা আনবেন, তাকে পর্যাপ্ত পরিমাণ প্রাইভেসি দিবেন, অ্যাটলিস্ট জায়গাটার সাথে তাকে অ্যাডজাস্ট করার জন্য। যদি এমনটা হয় যে সে জায়গাতে অ্যাডজাস্ট করার চাইতে তার কনসেন্ট্রেশনটা বেশি থাকে যে আপনার কাছ থেকে বাঁচার জন্য, মানে আপনাকে বেশি ভয় পায় সে, তাহলে কিন্তু আলটিমেটলি তার স্ট্রেস কমবে না, আরো বেড়ে যাবে। একটা পর্যায়ে কিন্তু সে খাওয়া দাওয়া ছেড়ে দিবে। তো এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। অ্যাটলিস্ট 2টা দিন জায়গা পরিবর্তন করবো, 2টা দিন আপনি অবজার্ভ করবেন, 2 দিন তাকে যথেষ্ট পরিমাণ প্রাইভেসি দিবেন, শুধু খাবার পানি দেওয়া ছাড়া তার খাঁচার সামনে যাবেন না। তাহলে আমার মনে হয় যে তার স্ট্রেসটা কমে আসলে তার খাওয়া দাওয়া অ্যাক্টিভিটি সব ঠিক হয়ে যাবে। তারপরে যদি কোনো ধরনের পরিবর্তন না হয় সেক্ষেত্রে আপনি যখন এক্সপার্টের শরণাপন্ন হতে পারেন। এই হচ্ছে আসলে আমার এই বাইরে আর কিছু বলার নেই। বিজয়, আপনি যদি কিছু বলেন। প্রশ্নটা যদি থাকে এরকম যে খাবার কম খাওয়ার কারণ কি, আসলে খাবার কম খাওয়ার কারণের অভাব নেই। সবকিছুর মধ্যে একটাই কারণ, পাখি যদি অসুস্থ থাকে, সেটা যে কারণেই থাক, যে কোনো ধরনের অসুস্থ থাক, হ্যাঁ, কারণ আপনি যদি অসুস্থ থাকেন, মাথা ব্যথা থাক, দাঁতে ব্যথা থাক, অথবা জ্বর থাক, আপনাকে যা দিবে আপনি কিন্তু খাবেন না। হ্যাঁ, অতএব পাখি অসুস্থ থাকলে সবাই এইটা মেইন কথা, যে অসুস্থ থাকলে পাখি খাবার খাবে না। তারপর আসে আপনার আরেকটা কারণে, পাখির পেটে যদি পর্যাপ্ত কৃমি থাকে, হ্যাঁ, মানে পরিমাণের চেয়ে অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে খাবার কম খায়। তারপর আপনার লিভারের গোলযোগের কারণে পাখি কম খায়। তারপর আপনার খাবার যে খাবারটা খেয়ে অভ্যস্ত, এই খাবারটা ফ্লেভার সে পাইতেছে না, একটা চেঞ্জ, একটা বড় একটা চেঞ্জ সে খাবারের মধ্যে পাইতেছে, অথবা সে খাবার খেয়ে মজা পাইতেছে না, এই কারণে সে খাবার কম খাইতে পারে। এরকম অনেকগুলি কারণ, এর মধ্যে বাকিগুলি তো আমাদের রুবেল ভাই বলেই ফেলছে। হ্যাঁ, এগুলি কয়েকটা যেতেই। জি, আরেকটা প্রশ্ন আসছে, হেমিকো পিএইচ কি প্রতি মাসে দেওয়া যাবে কিনা পাখিকে? এটা হ্যাঁ, একটু সজল ভাই যদি বলতেন। হ্যাঁ, সুপ্রিয় এটা বলেন। প্রতি মাসে দেওয়া যায়, এটাতে কোনো প্রবলেম নেই। আমি মনে করি আমি পার্সোনালিও দেই। এর আগে আমি এই হেমিকো পিএইচ এর আরেকটা প্রশ্ন দেখেছিলাম, আমি সেটাও উত্তর আমি দিয়ে দিচ্ছি। উনি কি বলেছিলেন যে হেমিকো পিএইচ এর পরিমাণটা কিরকম হবে। এখন ব্যাপার হচ্ছে আপনার পরিমাণটা ডিপেন্ড করবে হচ্ছে ডোজটা কি, মানে ডোজটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার পাখি আপনি কি প্রতিরোধের জন্য দিচ্ছেন নাকি প্রতিকারের জন্য দিচ্ছেন। এখন যদি প্রতিরোধ হিসেবে আপনি যদি প্রতি মাসে হেমিকো পিএইচটি ইউজ করেন, সেক্ষেত্রে আমি বলবো যে পার লিটারে 1 ml এনাফ। কারণ এটা পাখি এমনিতে খেতে চায়, এটাতে প্রচুর একটা ঝাঁজ থাকে, পাখি খেতে চায় না। তো প্রতিকার হিসেবে প্রতি মাসে 3 দিন বা 5 দিন আপনি দিতে পারেন 1 লিটার পানিতে 1 ml করে। এখন প্রতিরোধের কথা, আপনি যদি প্রতিষেধকের কথা বলি, তাহলে হচ্ছে যে আসলে সেটা ডিপেন্ড করে পাখির কন্ডিশনের উপরে। সেক্ষেত্রে কখনো কখনো 2 ml পর্যন্ত আমরা 1 লিটার সাজেস্ট করি, বাট সেটা ডিপেন্ড করে কন্ডিশনের উপরে, যে আসলে তার কন্ডিশনে কি 1 ml পরিমাণ দিতে হবে নাকি কি পরিমাণ দিতে হবে। এটা আসলে কন্ডিশন না দেখে বলা সম্ভব না। তবে প্রতি মাসে যদি দেন আপনি 1 ml করে পার লিটার দিতে পারবেন। এটা পাখির জন্য অনেক ভালো, এবং প্রতি মাসে আমি নিজেও ইউজ করি এটা। এসিবির ক্ষেত্রে কি সেম ডোজ হবে? এসিবিটা আমরা কিভাবে আসলে ব্যবহার করতে পারি? এসিবির ক্ষেত্রে আমি একটু বোধহয় ইন্টারনেটের সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি একটু বলে নেই এখানে, যে আমরা যে হেমিকো পিএইচ এরটা বললাম, হেমিকো পিএইচ হলো লিকুইড ফর্ম, আর সালমোনিল ড্রাই হলো এটা হলো সলিড ফর্ম, এটা পাউডার ফর্ম। সালমোনিল ড্রাই যদি আমরা খাবারে প্রতিদিন ব্যবহার করতে পারি,
তাহলে দেখা যাবে যে আমরা এই মাঝে মাঝে হিমিকো পিএইচ ব্যবহার করতে পারবো, প্রতি সপ্তাহেও ব্যবহার করতে পারবো, 2 দিন 3 দিন এভাবে ব্যবহার করতে পারবো প্রয়োজন ভেদে। আমরা পাখিকে মেডিসিন নির্ভর করব না বা কেমিক্যাল নির্ভর করব না, আমরা প্রতিরোধেই থাকবো। যদি কোনো সময় প্রয়োজন দেখা যাচ্ছে যে না আমার সমস্যা হচ্ছে বা একটু ঘন ঘন আবহাওয়া পরিবর্তন হচ্ছে বা ঝামেলা, তখন আমি সালমোনিল ড্রাই যেরকম আমরা খাবারের সাথে টক্সিন বাইডার যেরকম খাবারের সাথে দিতে পারি প্রতিদিন, তাহলে আমরা পানিতেও মাঝে মাঝে দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, এসিবির ব্যাপারটা স্ক্রিনে যে প্রশ্নটা আসছে যে এসিবি এবং হেমিকো পিএইচ দেয়া যাবে কিনা প্রতি মাসে। আচ্ছা, এটা যদি আমি বলি, আমরা অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এসিবিটা সাজেস্ট করি না। তার মানে কিন্তু এটা না যে এসিবি ভালো না, এসিবি কিন্তু সহপর মহৌষধ বলা হয় টাইপিং সেক্টরে। তো এসিবিটা আমরা সাজেস্ট করি না, তার একটা কারণ হচ্ছে এটার দামটা অনেক বেশি হয়ে যায়। একজন পাখাল যদি 2-1 জোড়া পাখি পালেন, তার জন্য আসলে এসিবিটা কালেক্ট করে একটু ডিফিকাল্ট হয়ে যায়, অনেক এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট। তো সেক্ষেত্রে যদি আপনি এসিবি দিতে পারেন তাহলে জি। আর বড় খামারির জন্য হিউজ ব্যবহার হয়, তার জন্য এক্সপেন্সিভ, প্রচুর প্রয়োজন। হ্যাঁ, প্রচুর খরচের একটা ব্যাপার হয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আসলে যদি বলি যে আমরা হেমিকো পিএইচ কিন্তু এসিবির সিমিলার অল্টারনেটিভ হিসেবে আমরা ইউজ করতে পারি। আমি এখানে আরো বেশি বলতে পারি, হেমিকো পিএইচ আরো অ্যাসিড ফর্মগুলো, অ্যাসিডের অনেকগুলো কম্পাউন্ড বেশি আছে, আর ওখানে এক ধরনের অ্যাসিড আছে, ফলে এসিবি থেকে হেমিকো পিএইচটাই আমাদের আবহাওয়ার জন্য আমাদের আরো যেহেতু জি। আপনার আমি একটা কথা বলতে একটু আগে, আপনি যে আমরা পাখির কেমিক্যাল নির্ভর করব না, আমি এই কথাটা একটু ইন্টারফেয়ার করি। আমরা কেমিক্যাল নির্ভর মানে এই আমি বলি এইভাবে, আপনি যদি পাখিকে আপনার নিয়মিত যেমন এসিবি তারপরে আপনার হেমিকো পিএস 2+ এগুলির উপরে যদি আমরা রাখতে পারি, হ্যাঁ, আসলে পাখির মেইন ড্যামেজটা হয় আপনার অ্যান্টিবায়োটিক প্রয়োগের ফলে। অর্থাৎ আমরা এইগুলি এই উপরে রাখতে পারি, হ্যাঁ, ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু আপনার পাখি অস্থিক হবেন। হ্যাঁ, আর সিক না হইলে আপনার পাখি আপনার ক্ষতি হবে না, আর এই তখন আপনার পাখি সুস্থ থাকবে, দেখতে ভালো লাগবে। ওই যে কথাটা আপনি বলছেন যে কেমিক্যালের উপর ডিপেন্ড করা যাবে না, কেমিক্যাল ডিপেন্ড করবো আমরা এগুলির উপর, হ্যাঁ, যেগুলি পজিটিভ কেমিক্যাল আছে। হ্যাঁ, অবশ্যই এটা কেমিক্যাল বলতে এটা হলো যে কি বলে ওটা, ভুলেই গেলাম, রিকভার করবে, সাপ্লিমেন্ট দিয়ে আমরা ওটাকে ঠিক করার চেষ্টা করি। সাপ্লিমেন্ট বলতে আমরা ভিটামিন বুঝাই ভাই, আর এগুলি আমরা বলে রিকভারি করে। হ্যাঁ, যেমন আপনার দীর্ঘদিন আপনার পাখি যখন আপনার খাবারের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে কৃমির মাধ্যমে কিন্তু আপনার লিভার ক্ষতি হয়, হ্যাঁ, লিভারের ক্ষতি করে অনেক বড়, লিভারের বিভিন্ন ক্ষত তৈরি করে। এইটা একজন লিভারকে আপনার রিপেয়ার করা জরুরি প্রতি মাসে, মানুষের বলেন আর পাখির বলেন। আমি মাঝে মাঝে লিভার টনিক খাই। এখন হয়েছে কি আপনার লিভার যদি আপনার পাখির লিভার টনিক কন্টিনিউ খাওয়ান, 1% ক্ষতি নেই, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে হবে, 1% ক্ষতি নেই। এটা কেমিক্যাল হোক আর আপনার আয়ুর্বেদিক হোক হোমিওপ্যাথিক হোক, যেটাই খাওয়ান। অর্থাৎ লিভার ঠিক তো দুনিয়ার সব ঠিক। লিভারকে বলা হয় বায়োকেমিক্যাল ফ্যাক্টরি, একটা জীবদেহের। হ্যাঁ, এখন এইটা ঠিক রাখা সবচেয়ে জরুরি। পিএস ইনব্যালেন্স যাই বলেন, এই সবকিছু করে কিন্তু লিভার, ঠিক আছে। আমরা হেমিকো পিএসটা দিতে বলি কেন? হেমিকো পিএস দিলে হয় কি আপনার যেটা আমরা সবাই অনেকেই জানি যে হেমিকো পিএস দিলে হয় কি পেটের মধ্যে আপনার পাকস্থলীর আপনার পিএস ব্যালেন্স করে। হ্যাঁ, পিএস যখন ইনব্যালেন্স হয়, পিএস আপনার মনে হয় 7.5 হয়েছে আপনার সুইটেবল সবচেয়ে, হ্যাঁ, আর 4.4 এর মধ্যে আপনার কোনো প্রকার অ্যাসিডিও, ওটা ক্ষারীয়, হ্যাঁ, কোনো প্রকার আপনার জীবাণু বসবাস করতে পারে না, বসবাস অযোগ্য হয়ে যায়। সেখানে কোনো প্রোটোজোয়া বা কোনো কিছু থাকতে পারে না, থাকতে পারে না, একদম ফুল মানে বসবাস অযোগ্য হয়ে যায়। এর বেশি হলে আপনার সমস্যা। এখন বিষয়টা হচ্ছে কি এই পিএস ব্যালেন্স রাখার জন্য আমরা এসিবি না তো হেমিকো পিএস অথবা এসিডিফায়ার, হ্যাঁ, এগুলি ব্যবহার করতে পারি বলি আমরা সবাইকে। এইটা ব্যবহার করা উচিত, ঠিক আছে। সাথে লিভার টনিক মাঝে মাঝে প্রোবায়োটিক দিতে পারেন। তারপর আপনার কি বলে কৃমির ডোজ তো করাবেনি, কৃমি নিয়ে আমরা এর আগে অনেক বড় লাইভ করছি, একটু করাবেনি। এই জিনিসগুলি মেনটেন করেন, আশা করি আপনার পাখির অ্যান্টিবায়োটিকের উপরে যাওয়া লাগবে না। পাখি তো মনে করেন মারার আগ মুহূর্তে নিয়ে আসে, হ্যাঁ, তারপর আমাদের একদম সিপ্টোফ্লক্সিন যাইতে শুরুতেই
এবার আমরা প্রচুর সিপ্রোসিন ভেটের আমরা সাজেশন দিই, সিপ্রোভেট। কারণ আমরা দেখি যে 90% কেস আপনার একদম লাস্ট স্টেজে নিয়ে আসে, তখন এছাড়া কোনো আপনাদের উপায় থাকে না, এগুলো পাচ্ছে না, ওটা লাস্ট স্টেজ। তখন আপনার বাকি আমি বাধ্য হয়ে আসলে অ্যান্টিবায়োটিকটা দিতে হয় আমাদেরকে, কিন্তু অ্যান্টিবায়োটিক যে ঘন ঘন ব্যবহারে বা একবার ব্যবহার করে ফেললে এক ধরনের ডিপেন্ডেন্সিও কিন্তু তৈরি হয় পাখির। পরবর্তীতে বেটার অ্যান্টিবায়োটিক ছাড়া দেখা যায় যে অনেক সময় আর কাজ করে না। আচ্ছা, তা তো আর একটা ঠিক। জিনিস মজার বিষয় আছে। মজার বিষয় হলো যে আইবিএস মানুষের একটা রোগ হয়, আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম। এই জায়গায় দেখা যায় যে ট্রিটমেন্ট কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে ডাক্তার করেন না, ডাক্তার কিন্তু এই জায়গায় প্রোবায়োটিক ব্যবহার করে। এই যে এই আইবিএসটা কি, দেখা গেল যে কোনো কিছু তৈলাক্ত জিনিস খাইছে, তার সাথে সাথে পেটে কামড় দিয়ে ডায়রিয়া শুরু হয়, দুধ জাতীয় খাবার সহ্য হচ্ছে না। এটা আমাদের বয়স্ক লোক, দেখা যায় যে 40 বছরের পরে বা 35 বছর পরে গিয়ে বর্তমানে এই রোগটা মানুষের বেশি হয়। এটাকে, এই জিনিসটা হলো যে কোনো লক্ষণ নাই, আপনি টেস্ট করবেন, টুলস টেস্ট করবেন, সেখানে কোনো প্রকার ই পাবেন না, অ্যামিবিক কোনো মানে কোনো কম্পোনেন্ট পাবেন না। তারপরেও কিন্তু আপনার এই প্রবলেম গুলো হচ্ছে। এখন সেই জায়গাতে কি হচ্ছে, ডাক্তাররা কি দিচ্ছে, প্রোবায়োটিক দিচ্ছে। পাখির ডায়রিয়াও কিন্তু প্রোবায়োটিক দিয়ে ভালো করা যায়। আপনি কন্টিনিউ 5 থেকে 6 দিন একটানা অ্যান্টিবায়োটিক খাওয়াইছেন, এখন সেই অ্যান্টিবায়োটিকের সাথে আবার অ্যান্টিবায়োটিক চেঞ্জ করবেন। আমি তখন করি কি, সাথে সাথে একটা প্রোবায়োটিক দিয়ে দিই। অনেকে মনে করে প্রোবায়োটিক দিল কেন, এই যে কিছুদিন আগে একটা লরির একটা কেস হ্যান্ডেল করলাম, যে সে সব ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে, তারপরে তো ডায়রিয়া যাচ্ছে না। আমি করছি কি, তখন জাইমোভেটটা দিচ্ছি। জাইমোভেট দিলে পরে বদহজম বা এই জন্য জিনিসগুলা একটা ব্যালেন্স পর্যায়ে আসে। ওটা আদার রস, আদার হলো যে উপাদান আছে, আদা আছে, তারপর নাক্সবাম আছে, কিছু অনেক কয়টা উপাদান আছে যেটা হার্বাল উপাদান, যেটা বদহজম, যেটা গরু ছাগলে হিউজ পরিমাণে ব্যবহার হয় যায়। পেটের কোনো প্রবলেম হলে ওটা দেয়। তো সেই হিসাবে ওটা দিলে পরে দেখা গেল লরি ঝিমাচ্ছে ঠিকই, কিন্তু তার পুপসের ডিমোশন হয়, তো সে ইমপ্রুভ করছে। পরবর্তীতে যখন খোঁজ নিলাম, সে এমন এক নেকটার খাওয়ায় যে নেকটারের পর আপনি 1000 ওষুধ দেন না কেন, সে রিকভার হবে না, বাকি তার পেটের সমস্যা থাকবেই। এখন সেখানে কি বলবো, এখানে তো কিছু বলার নাই। ওষুধের পর ওষুধ চেঞ্জ করে তো কোনো ফায়দা হবে না। আমাদের যে ওষুধ কাজ করে না, বারবার পোস্ট আসতেছে, দেখা যাচ্ছে কি হচ্ছে, সে বাসায় বসে হ্যান্ড ফিড খাওয়াচ্ছে। কি ধরনের হ্যান্ড ফিড? আটা গোলা আর হলো যে বেসন গোলা। সেদিনই গত 5 দিনে একটা পাইছি ইনবক্সে, সে কি খাওয়ায় হ্যান্ড ফিড হিসেবে খাওয়ায় আটা আর হলো বেসন, এই দুটো গুলে নিয়ে হ্যান্ড ফিড হিসেবে খাওয়ায়। ওকে আপনি মহা ওষুধ দেন না কেন, কি রিকভার করবে? আর শরীরে কোনোদিন গ্রোথ ঠিক থাকবে? এই যে কিছু কিছু কমন সেন্স, একটা ককাটেলের বাচ্চা 2500 টাকাতে কিনছি, কিন্তু 100 বা 200 টাকাতে আমরা হ্যান্ড ফিড কেনার সামর্থ্য রাখি না। আমরা এমন পাখি প্রেমী। কিন্তু সে কি করবে? রুমেল ভাই, যেরকম কিছু অভিজ্ঞতা হয়, এরকম কিছু হ্যান্ডফিড আসে, মানে কখনো কখনো যখন একটু ডিটেইলে জিজ্ঞেস করা হয় যে কি হ্যান্ডফিড খাওয়াচ্ছেন, হ্যাঁ, এই নাম কোত্থেকে তারা আবিষ্কার করেছে আমি জানি না, আমি কোনোদিন শুনিনি, কোন দোকানে তার চেহারা দেখিনি। এগুলো কিন্তু রেডিমেড খাবার, তারা ইনস্ট্যান্ট খাবারই কিনছে, সিরিয়াল কিনছে, কিন্তু সেগুলোর নাম কোনোদিন শুনিনি। কোয়ালিটি সম্পর্কে আপনি খুবই ভালোভাবে বুঝতে পারবেন তার প্যাকেজিং দেখে। তো যেটা আপনি বলছিলেন আর কি, যে একদিকে আপনি ওষুধটা দিচ্ছেন, কিন্তু রোগের কারণ তো আসলে আমি নিজেই একসঙ্গে আবার খাইয়ে যাচ্ছি, কাজেই সেক্ষেত্রে অবস্থা আরো অবনতি ঘটবে খুব স্বাভাবিক। আর দুইটা প্রশ্ন একটু যদি ছোট ছোট নেই রোবেল ভাই। একটা একেবারে খুব কমন জিনিস, এসিবি তাহলে যেটা আমরা বুঝলাম, আর পিএইচ এর যে ব্যাপারটা বুঝলাম, তাহলে দুইটাই কি আমি একসাথে কন্টিনিউ করতে পারবো কিনা, যে মাসিক কোর্স বা আমি যদি প্রতিরোধমূলক ব্যবস্থায় যাই? আর এসিবির সঙ্গে কেউ কেউ লেবুর রস দিতে বলে থাকেন, সেটা কি আসলে কোনো কার্যকর ব্যাপার থাকে কিনা, নাকি আসলে একই জিনিস হয়? লেবু অনেকটা অ্যাসিডিক। অবশ্যই অ্যাসিডিক, সাইট্রিক অ্যাসিড আর অ্যাসিডিক অ্যাসিড। রেড ভাই আমি একটু বলি, এসিবি জি মেজো ভাই, শুনতে পাচ্ছি। না, আমি বলতেছি যে আপনার লেবু, আপনার এসিবি হইছে এক অ্যাসিড, হ্যাঁ, তার সাথে লেবু আর এক অ্যাসিড, হ্যাঁ। আর এটা আসলে এটা দেওয়ার কোনো মানে হয় না। তো রুমেল ভাই, আমি ইন্টারফেয়ার করি এই কারণে, কিন্তু আপনাকে আমি দেখতে পাচ্ছিলাম না অন্ধকারে, এই মাত্র একটু আমি কমেন্টগুলো দেখতেছিলাম, কমেন্টগুলো দেখতে দেখতে মোবাইলটা কাজ হয়ে গেছে, আমি টেরি পাই। আমি চেয়ারে বসে আছি, সবই বসে আছি, আমি কমেন্ট পড়তেছি আর মোবাইলটা হাতে কাজ হয়ে গেছে, টেরি পাইনি যে আমার চেয়ার দেখা যাচ্ছে কি যাচ্ছে না। সবই বয়সের দোষ, কার কোনো দোষ নাই। না,
বয়স আমাদের কি বেশি নাকি? আচ্ছা যাই হোক, এখানে এটা যেটা এটা বলতেছিলাম যে আঙুলের দোষ। এসিবির সাথে আসলে লেবু দেওয়ার কোনো মানি হয় না, কারণ এসিবি হলে এসিড, লেবু এসিড। আমরা যে কয়েকটা বেসিক বিষয় আপনার বলেছি বারবার, এসিবির সাথে কিছু কিছু দিবেন না। প্রচুর হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা সাইট্রিক অ্যাসিডটা বেশি কেন হয়ে এত যায়। শুরু হয়েছে কেন? আমরা যেটা বলি এসিবির সাথে কিচ্ছু মিলাবেন না, স্যালাইনের সাথে কিছু মিলাবেন না। হ্যাঁ, আর হচ্ছে আপনার আপনার হেমিকোপিএইসে হেমিকোপিএইসে কতগুলো অ্যাসিড আছে? এই জিনিসগুলো হ্যাঁ। আপনারা মেইনটেইন করবেন, ঠিক আছে? এগুলোর সাথে জি। কিছু দেওয়ার দরকার নাই, দিলে আপনার আরো যে আরেকটা প্রশ্ন যেটা ছিল যে যখন এসিবি খাওয়াচ্ছি তখন আবার কি এমিকো পিএইচ দিব কিনা, নাকি যে কোনো একটা প্রেফার করবো? অতি ভালো করতে যে লেবু দেওয়ার দরকার নেই, লেবু আলাদাই দেন। যারা এসিবি আর হেমিকো পিএইচ হেমিকোপিএইচ আর এসিবি আর হেমিকোপিএইচ ওটা বুঝতে পারলাম। এটা হচ্ছে যে ওই যে বললাম যে যদি Yes, ভাই। এসিবি যদি কেউ কন্টিনিউ করে, সেক্ষেত্রে হয়তো মাসে 3 দিন, সর্বোচ্চ 3 দিন পিএইচ দিতে এটা পারে, আপনি কোনো ব্যাপার না। বাট যদি আপনি হেমিকোপিএইচটাই কন্টিনিউ করেন তাহলে এসিবিটা খুব বেশি ম্যান্ডেটরি হবে বলে আমার মনে হয় না, কারণ যেহেতু হেমিকোপিএইচটা তার চেয়ে ভালো কাজ করবে, অনেক বেশি উপাদান নিয়ে থাকে সে। সো এসিবি চাইতে আমার মনে হয় হেমিকোপিএইচটা বেটার হবে, দুটো একসাথে না দেওয়ার চেয়ে। আচ্ছা এখানে হ্যাঁ না আমি এখানে একটু বলে নিই। বারবার একটা প্রশ্ন আসতেছে যে এসিবি এবং হেমিকোপিএইচ। আমি কিন্তু সর্বপ্রথম বলে নিই একটা কথা, আমরা স্কোয়ারের কোনো এজেন্ট না। হেমিকোপিএইচ একটা কমন শব্দ হয়ে গেছে এসিডিফায়ার হিসাবে। আপনি বাজারে গিয়ে এসিডিফায়ার যেটা খুশি নেন, হ্যাঁ কমন একটা শব্দ হয়ে গেছে, হেমিকোপিএইচ বললেই আমরা বুঝতে পারি হ্যাঁ এটা এসিডিফায়ার। সেটা হলো এই জন্য আমি কিন্তু এখানে দেখেন ওই যে বাইক না বলে হোন্ডা বলা শুরু করেছে আর কি, এরকম হচ্ছে এরকম একটা। এটা আসলে ব্যাপার হচ্ছে যে যেমন আপনার ইউরোপটের অল্টারনেটিভ মাইক্রোনিড আছে, ইরা হ্যাঁ কেউ বলে না, মাইক্রোনিড কেউ বলে না। ওই যে বললাম না একটু আগে, সবুজ পায়খানা হইলে ইউরোকট, পাখে ঝিমাইলে ইউরোকট, শুধু ইউরোকট। জি হ্যাঁ, ব্যাপারটা আসলে এরকমই। হেমিকোপিএইচটা আসলে খুব কমন একটা ওষুধ, যার কারণে আমরা খুব সহজে এখানে শেষ করে দেই, একটু শেষ করে দেই মিতু ভাই। হ্যাঁ এখানে একটা বিষয় হচ্ছে কি, হ্যাঁ আমি একটু বলি ভাই, বলেন। আমি তো ওষুধ বেচি, তো এই জন্য আমি এগুলি একটু ভালো জি, বুঝি ভাই। আপনাদের চাইতে। বিষয়টা হচ্ছে কি, কিছু কিছু মেডিসিন আছে, হ্যাঁ, যেমন ওই জিয়াদ ভাই বললো যে হোন্ডা বাইক এরকম হয়ে গেছে বিষয়টা, হ্যাঁ? যেমন হেমিকোপিএস, তারপর 2+, হ্যাঁ, তারপর আপনার লাইসোবিট, কিছু মেডিসিন আছে এর কোনো কাউন্টার প্রোডাক্ট আমি মনে করি বাংলাদেশে নাই। এটার অল্টারনেট আছে, আমরা ব্যবহার করি, কাজও করে, কিন্তু হেমিকোপিএস আপনার যতটা ভালো কাজ করে এসিডিফায়ার অতটা ভালো কাজ করে না, এটা আমার দেখা, হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত মতামত। এই জন্য আমি বলি যেমন টক্সিএফ আমরা প্রচুর সাজেশন দিই, এসিজেড আমরা প্রচুর সাজেশন দিই, এগুলো আবার একটি প্রোডাক্ট, হ্যাঁ, এগুলির কাউন্টার প্রোডাক্ট আমরা খুব একটা আমরা মনে করি যে আছে বলে আমরা মনে করি না। এই জন্য কিছু প্রোডাক্ট হয়েছে কি, ওরা এত ভালো রেজাল্ট, হ্যাঁ, এটা সবার মুখে মুখে, হ্যাঁ, মানে এই এসিডিফায়ার বলতে আমরা মনে করি কি আপনার হেমিকোপিএস, হ্যাঁ, আর টক্সিন বাইন্ডার বলতে বুঝি আপনার 2+। টক্সিন বাইন্ডার কিন্তু অরিটক্স প্লাসও আছে আপনার, হ্যাঁ, আরো কোম্পানি সবারই আছে, হ্যাঁ, কিন্তু ওগুলি আমরা আসলে ওইভাবে জানিও না। আবার শ্বাসকষ্টর যেটা আমরা শ্বাসতন্ত্রের উদ্দীপক রেসপিরন, হ্যাঁ, বলতে রেসপিরন বুঝি। বিষয়টা যে এরকম, এটা যার যার আসলে কাজ দিয়ে তারা ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, এটা আসলে নিজে ব্যাপারটা হচ্ছে এরকম, গ্যাস্ট্রিক মানে সেকলো, হ্যাঁ নাকি এই সেম জিনিস, সেম জিনিস। মানে হচ্ছে ব্যাপারটা এরকম। হ্যাঁ, আর এখানে একটা জিনিস ওর কার্যক্ষমতা দিয়ে এটা দখল করে নিচ্ছে। হ্যাঁ এখানে একটা জিনিস বারবার প্রশ্ন আসতেছে যে আমি এসিবি এবং হেমিকোপিএইচ দুটো একসাথে ব্যবহার করতে পারবো কিনা। আচ্ছা দুটাতেই এসিড, তাহলে আপনি কেন দুটো এক জায়গায় প্যাচ লাগানোর দরকার আছে? আপনি আলাদা রাখেন, দুটো আলাদা রাখেন, এটা তো বোঝাই যাচ্ছে যে হেমিকোপিএইচ এ সাইট্রিক অ্যাসিড, সরবিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, অ্যাসকরবিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, আর কত অ্যাসিড দরকার, সবগুলোর কম্বিনেশনে হেমিকোপিএইচ তৈরি। আর কোথায় আপনি একটা পোর্শন পাচ্ছেন যে এসিবি
কিন্তু কেউ বলতে পারবে না যে পাখির জন্য ওই সাইট্রিক অ্যাসিডটাই একমাত্র দরকারি, যে ওই এসিবিটা পাখির জন্যই তৈরি করা হয়েছে। যেরকম বেটা ফার্মার ওষুধ আছে, বা আবার বলে যে অন্যান্য যেসব ওষুধ আছে যেগুলো পাখির জন্য বলা হচ্ছে, এসিবি কিন্তু পাখির জন্য তৈরি করেনি যে ওটা পাখির জন্যই একমাত্র একটা এসিড ব্যবহার হবে, সেজন্য আমি ওটাকে সাপোর্ট করব, অন্য এসিড ব্যবহার করা যাবে না, এমন কোনো কিছু না। ওটা মানুষের জন্য মানুষ খায়, উপাদেয় খাবার। এই জন্য ওটাকে দেখা যাচ্ছে যে বিদেশেও এটা ব্যবহার করে, বিদেশি আবহাওয়ায় ওটা বহু বড় সুইটেবল এবং ভালো রকমের কাজ করতেছে, সেই জন্য ওটা ব্যবহার করতেছে, আমরাও ব্যবহার করে উপকার পাচ্ছি। বাট আমরা যে এসিবির সাথে হিমিকো পিএইচ দেওয়া যাবে কিনা বা যাবে দিব না কেন, এইরকম কনফ্লিক্টের ভেতর আমরা না যাই, মাফ চাই, দোয়াও চাই। আপনার যা খুশি করেন, কিন্তু দুটো এক জায়গায় করে না, আপনারই ক্ষতি হবে। ও টাকা নষ্ট, দুটো একসাথে দুই এসিড নিয়ে আসে দিয়ে পাখির উপকারের থেকে আপনার টাকাটা আগে সজল ভাইয়ের কাছে করেছিলাম, একটু উর্বল ভাই একটু এদিকে শেষ করে ওদিকে যাই। ওই যে এসিভি প্রয়োগের পরিমাণটা, এইটা আরেকটু যদি পরিষ্কার করে দিতেন আর কি, যে প্রতিরোধমূলক ব্যবস্থা হলে কি করব, আর যখন পাখি অলরেডি অসুস্থ অ্যাটাক হয়ে গেছে তখন আসলে কিভাবে, কতটুকু পানিতে কতটুকু ব্যবহার। এসিভিটা কখনোই প্রতিষেধক হিসেবে কাজ করবে না। জি, অনেস্টলি বলছি, প্রতিষেধক হিসেবে কখনোই কাজ করবে না, এটা আপনাকে প্রতিরোধক হিসেবেই দিতে হবে। এবং এসিভি প্রয়োগের ব্যাপারে অনেক রকমই দ্বিমত আছে। এসিভি প্রয়োগের আসলে স্ট্যান্ডার্ড নিয়মটা অনেকেই জানেন না। স্ট্যান্ডার্ড নিয়মটা যদি বলি, তাহলে যে ছোট যে পাখিগুলো আছে, অর্থাৎ বাজরিগার, ফিঞ্চ, মানে ছোটর মধ্যে বাজরিগার পর্যন্ত হচ্ছে প্রতি লিটারে 5 ml পর্যন্ত দেওয়া যায় সর্বোচ্চ, যেটা হচ্ছে কোনো রকম সাইড এফেক্ট ছাড়া। আর লাভবার্ড থেকে শুরু করে সবচেয়ে বড় যে পাখিগুলো আছে সেগুলোর জন্য প্রতি লিটারে 10 ml করে দেওয়া যায়। তবে এসিবির ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত, সেটা হচ্ছে যে যদি খুব বেশি গরম পড়ে তাহলে কিন্তু এসিবিটা না দেয় বেটার। আরেকবার একটু কি বলবেন সাবধানতাটা? আচ্ছা, সাবধানতা হচ্ছে যে বিশেষ করে গরমের দিনে এসিবিটা দেওয়ার ক্ষেত্রে একটু রাইট না দেয় বেটার। কারণ এসিবিটার পাখির শরীরকে একটু গরম করে ফেলে। পাখির মানুষের ক্ষেত্রে আমি নিজে এসিবি খেয়ে দেখেছি, এটা কিন্তু শরীরে মানে একটা হিট তৈরি করে। আমি যখন খাই আমার অটোমেটিক ঘাম চলে আসে, আমি ট্রাই করে দেখেছি। তো সেজন্য হচ্ছে যে আমি আমার বডি থেকে আমি পাখির বডিটা চিন্তা করে বলছি। জি মেজু ভাই কিছু বলছেন? সদরুল ভাই লেজ ধরে আমি একটু বলি, এসিবি প্রয়োগের ক্ষেত্রে আমি যেটা বিশ্বাস করি, এসিবি কিন্তু খুব কিন্তু একটা হার্ড জিনিস, হ্যাঁ, এটা কিন্তু পাখি খায় না, বুঝছেন? ওই যে হেমিকোপিয়াজের মতো একটু মুখ দিয়ে ছাঁচের কারণে খেতে চায় না। মানে আমার কথা হয়েছে আপনার পাখিরে খাওয়াতে হবে, হ্যাঁ ঠিক আছে, আপনি পরিমাণে বেশি দিলেন, খাইলো না, তাহলে লাভ নেই, পুরো টাকাটাই লাভ হয় না। এই জন্য বলছি যে আপনার 5 ml দিয়ে দেখেন, যদি আপনার পাখি খায় 5 ml রাখেন, যদি মনে করেন না একটু আপনার খায় না টোটালি, তাহলে পরিমাণ কমাই দেন। খাওয়ালে উপকার, না খাইলে কোনো উপকার নেই, ঠিক আছে? তো এটা আপনি সিলেক্ট করবেন, আপনার পাখি কতটুকু গ্রহণ করতে পারে। হ্যাঁ, সজল ভাই বলছে যে ছোট পাখি আর বড় পাখির যে ইয়েটা ভাগ করছে, এটা মেনটেন করার চেষ্টা করবেন। এর চেয়ে যদি সে 10 ml জায়গায় সে বড় পাখি 10 ml দিলে খায় না, তাহলে আপনার কমাই দিতে হবে। ছোট পাখি 5 ml দিলে খায় না, তাহলে কমাই দিতে হবে, বাড়ানো দরকার নেই। না, আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে যে তাকে খাওয়াইতে হবে এনিহাউ, এটা হচ্ছে কথা। হয়তো একদিনের জায়গায় 3 দিন লাগবে একটু পরিমাণে খেলে, বাট আলটিমেটলি তাকে খাওয়াইতে হবে। হ্যাঁ। মেজু ভাই কথা প্রসঙ্গে একটু আগে ওই যে রোমেল ভাইয়ের কথায় এই আমাদের শেরপুরের বগুড়ার যে রোমেল রহমানের এভিয়ারির গল্পটা আসছিল, এই সাকসেসটা আমাদের একজন মেম্বারের সাকসেস, কিন্তু আমাদেরও সাকসেস। এবং সামগ্রিকভাবে আমরা আমাদের সাধ্য মতো যতটা তাদেরকে চেষ্টা করেছি সাহায্য করতে, এবং তাদের যে কৃতজ্ঞতার জায়গা, এটা আসলে আমার মনে হয় যে আমাদের একটু সেলিব্রেট করা উচিত এবং রোমেল রহমানকে অভিনন্দন জানানো উচিত, তার সাকসেসটা সে আমাদের সঙ্গে শেয়ার করেছে। তো এরকম অনেক খামারি, অনেক পাখাল আমাদের সাথে আরো যুক্ত হবেন ইনশাল্লাহ। আমরা তাদের সাথে সাধ্যমতো থাকার চেষ্টা করব। আমার মনে হয় প্রায় রাত 11:30 হয়ে যাচ্ছে, মেজু ভাই যদি এটা শেষ করে দিতেন আজকের মতো। আচ্ছা, আমি রোমেল ভাই ব্যাপারটা একটু ছোট করে বলি। রোমেল ভাই একটা জিনিস ছিল, রোমেল ভাই বিশেষ করে আমি জানি না রোমেল ভাই আমাদের লাইফে দেখছেন কিনা, রোমেল ভাইয়ের একটা জিনিস ছিল যে রোমেল ভাই আমাদের উপরে প্রচন্ড আস্থা ছিল তার। সে কিন্তু মানে আমরা যেটা বলতাম সে কিন্তু সেটাই মানত, এটাই হচ্ছে কথা। যে আমাদের উপর আস্থা ছিল, যার কারণে আমাদের উপর তার ওই কনফিডেন্সটা ছিল। আমরাও আসলে সেভাবেই তার জন্য চেষ্টা করেছি, যাতে যেমন মাঝখানে কিছুদিন আগে হচ্ছে ওনার খামার খুব খারাপ একটা পরিস্থিতি ছিল, সেটা রোমেল ভাই জানেন।
তো আল্লাহর রহমতে সেখান থেকেও উনি রিকভার করে এসেছেন, লাস্ট অনার এই পর্যন্ত আল্লাহ ওনাকে এনেছেন। এটা আসলে আমাদেরই সাকসেস, আমরাও এটার জন্য গর্ব করি যে আমাদের ছোট কিছু কন্ট্রিবিউশন আছে। ওনার হয়তো অনেক বড় কন্ট্রিবিউশন বলবো না, কারণ বড় কন্ট্রিবিউশন যদি বলে সেটা আসলে উপরওয়ালার হাতে। আমরা উচিলায় হয়তো ছোট কিছু কন্ট্রিবিউশন আমাদের ছিল। তো এটা আমি এই জন্য বলছি যে আসলে আস্থাটা অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। আপনি আজকে আমার কাছে একটা সমস্যা নিয়ে আসলেন, যেমন আমি রোমল ভাইকে প্রথম যখন একটা সাজেশন দিই, আমার সাজেশন রোমল ভাই কিন্তু কোনো কাজ হয় একদম টোটালি ফেল। কারণ আমি টোটালি ওনার পাখিটা না দেখে আমি একটা সাজেশন দিয়েছিলাম, সেটা টোটালি ফেল ছিল। দেন আমি একটু ঘাবড়ে যাই, কারণ অনেক বড় একটা খামারে আমার পক্ষে নেওয়া সম্ভব ছিল না। তখন আমি রোমল ভাইকে রেফার করি, ওনাকে আমি বলে যাবো রোমল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করেন। দেন রোমল ভাই এটাকে আস্তে আস্তে ডেভেলপ করে, তারপরে রোমল ভাই আমি এটা নিয়ে প্রায় কথা বলতাম কিভাবে এটাকে ডেভেলপ করা যায়। তো সেখান থেকে আসলে আজকে এই পর্যায়ে উনি এসছেন। এটা আসলে গতকাল লাইভ রিভিউটা দেখে আমার কাছে খুবই ভালো লাগে। এটা আসলে আলটিমেটলি বিএইচপিরই সার্থকতা, কারণ আমি বলি অবশ্যই আমাদের সার্থকতা, প্রতিটা পাখালের সার্থকতাই কিন্তু আমাদের সার্থকতা। আসলে আজকে রোমেল ভাইকে এই হেল্পটা করার একমাত্র সুযোগ হয়েছে বিএইচপির কারণে। রোমেল ভাইকে আমিও চিনতাম না, রোমেল ভাইও চিনত না। আমরা তাকে চিনেছি কিন্তু বিএইচপির কারণে, একটা প্ল্যাটফর্মের মাধ্যমে তার কাছে আমরা যাই। নাহলে কিন্তু রোমেল ভাই আমাকে জীবনে দেখে না, চিনেও না। তো আমি বগুড়া থেকেও চিনি না। রোমেল ভাই বগুড়া, তার পাশের এলাকা। এটার জন্য তো আমরা আমাদের প্রতিষ্ঠাতা অ্যাডমিনকে আসলে একটা মানে কৃতজ্ঞতা জানাতেই পারি। ডেফিনেটলি আমাদেরকে একটা ছাতার নিচে এনে দেয়া, একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয়া, 28,000 লোকের একটা পরিবার, এটা কিন্তু অনেক অনেক লম্বা মানে বড় ব্যাপার আসলে, এবং একটা কঠিন জার্নি। আজকে এতগুলো পাখির জীবন বাঁচাতে পারতেছি, জানি না কতগুলো পাখির জীবন বাঁচে, তবে কিছু কিছু মাঝে মাঝে শুনি যখন দেখি যে পাখি সুস্থ আছে, আমাদের সাজেশন যে ফিলিংসটা কাজ করে ভিতরে, অ্যাটলিস্ট একটা কথা বলতে পারে যে সারা জীবন আগাম কাম যাই করি না কেন, জীবনের মধ্যে একটা কাজে ভালো করতেছি, যেটা উসিলা একটু হলো আল্লাহ আমাকে সোয়াব, যেটা আমি নিঃস্বার্থভাবে করতেছি। তো এই সুযোগগুলো করার জন্য কিন্তু মিজু ভাই আসলে ফুল ক্রেডিট গোস টু মিজু ভাই। এটার জন্য মিজু ভাইকে আসলে থ্যাঙ্কস দেওয়া ছাড়া আসলে আমাদের পক্ষে আর বেশি কিছু দেওয়া সম্ভব না। আর যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করি তাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এক প্রথম গুরু হচ্ছেন মিজু ভাই, তারপরে আসছেন রোমেল ভাই। দুজনেই আমার গুরু, আমি দুজনকেই গুরু মানি। দুজনের হাত ধরে আমি আজকে এই দূর পর্যন্ত এসেছি। আসলে আমার আর কিছু বলার নাই। এখন আপনি নিজেই এখন আমাদের অনেকের গুরু। ইনশাআল্লাহ আরো ভালো হবে, আমাদের সবারই আস্তে আস্তে আরো জ্ঞান বাড়বে। ভাই এটা বলেন না, ভাই এটা বলেন না। আমি গুরু হতে চাই না, আমি শিষ্য থাকতে চাই। কারণ আমি এখনো জানি, আমি 12 বছর পাখি পালি, তারপরে আমি এখনো স্বীকার করি যে এখনো আমার অনেক কিছু শেখার বাকি আছে। না, শিক্ষা জিনিসটা আসলে সবসময় এরকম একটা প্রক্রিয়া। এটা মানে হাদিসই তো আছে, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার সময় থাকেই, আমাদের শেখার সুযোগই থাকে। তো মিজু ভাই, আমরা যদি একটু শেষের দিকে যাই, তাহলে আপনি আমাদের বোধহয় জিয়াদ ভাই, আমরা লাইভ করি 12টা পর্যন্ত করি আমরা লাইভ। অতএব আপনি এত তাড়াহুড়া করতেছেন কেন? আপনি অফিসে বসে আছেন গ্যালাক্সি বেশি এই জন্য নাকি? আমি আমাদের দর্শকদের কথাই আসলে ভাবছিলাম। না, দর্শকরা যার যার বাসায় করতেছে। এখন রোমেল আমাদের বয়স অনেক ছোট, আমি যেটা জানি। রোমেল ভাইয়ের কথাই বলি। আসলে আমাদের যেই কজন মেম্বার, শুরুতে আমাদের দৃষ্টি যায় তাদের উপর। হ্যাঁ, নাহিদ হাসান নামে একটা ছেলে আছে, ও ইদানিং কম আসে। আবার আশরাফুল, তারপর আপনার রোমেল হাসান, এরকম, তারপর আপনার আবু সাইদ, হ্যাঁ, এরকম কিছু ছেলে মেয়ে আছে। তারপর আরো অনেকগুলো মেয়ে আছে, আমার নাম মনে নেই, সাফা মারোয়া এরকম। হ্যাঁ, তারপর আপনার সাফা মারোয়া মনে ওনার আইডির নাম, ওনার মেইন নাম ওইটা না। তারপর আপনার ওই যে দীপ্ত অ্যালেক্স নাকি, হ্যাঁ। তবে দীপ্ত অ্যালেক্স, সাফা মারোয়া এরা কিন্তু অনেক মানে শেষের দিকে, প্রথম দিকে যেই কজন উপর আমাদের দৃষ্টি যায়, হ্যাঁ, যারা আসলে প্রকৃত পাখাল, এদেরকে দেখলে আমাদের ভালো লাগতো। ওদের এর মধ্যে নাহিদ হাসান, আপনার তারপর এই যে রোমেল, ওনার নাম রোমেল আহমেদ, একলা আকাশ। তারপর আরেকটা ছিল আমাদের ওই যে মডারেটর ছিল সজুল ভাই, আমাদের মডারেটর ছিল আশিক। এই কয়েকজন ছেলের মধ্যে যখন দৃষ্টি যায়, তাদের মধ্যে রোমেল আশরাফ কিন্তু অন্যতম ছিল। হ্যাঁ, এদের অ্যাক্টিভিটি দেখেই, এবং এদের সবচেয়ে ভালো দিক ছিল আমাদের প্রতি এদের অগাধ বিশ্বাস, হ্যাঁ, আমাদের কথার প্রতি। আমরা যখন গ্রুপ খুলি, হ্যাঁ,
গ্রুপ ওপেন করার পরে আমরা কিন্তু অনেক চড়া উতরে পার হইতেছে। কারণ কি, আমি একজন ব্যবসায়ী, পাখির খাবারের সাথে জড়িত আছি। আমার সবাই মোটামুটি অনেকেই চেনে, সবার সাথে আমার এই এই রেফারেন্সই আমার সাথে পরিচয়। এখন ওপেন করার পরে প্রথম দিকে আমার অনেক কষ্ট হয়ে যায় একা একা ই করতে, পরে আমি তদবির করে নিয়ে নিই। তো দেখা গেল আপনার এগুলি নিয়ে আমাদের আরো যারা অনেক পুরাতন গ্রুপ হ্যাঁ আছে, তারাও তো তাদের অ্যাক্টিভিটি চালাইতেছে, আমরাও চালাইতেছি। আমাদের গ্রোথটা খুব ভালো ছিল, হ্যাঁ অনেক ভালো ছিল। এটা বাংলাদেশের মনে হয় হিস্ট্রিতে মনে হয় এটা অবিশ্বাস্য যে এত দ্রুত কোনো গ্রুপ করা হয়েছে। এটা অনেকে হজম করতে পারে না, এটা যার বিষয়। আমাদের মধ্যে কোনো জেলাসি নাই, আমাদের মধ্যে কোনো হীনমন্যতা নাই। আমরা পাখা জগতের সবাইকে নিয়ে কাজ করতে চাই, আমাদের সাথে কারো শত্রুতা নেই। অথবা আমরা অনেক সময়, আমরা তো মানুষ, আমরা আমাদের ফ্যামিলি আছে, পরিবার আছে, আমরা অনেক সময় দেখা যায় একটু মাথা গরম একটা কথা, অফেন্সিভ কথা বলে ফেললাম রাগ করে, হ্যাঁ সেটা আমরা আমাদের পরিবারের সাথে লোকজনের সাথে বলি। এটা আমাদের মনের কথা না, আসলে এটা আমাদের মধ্যে আমরা বলিও না। অনেক সময় ওভারলোডের কারণে এটা হয়। এটা আপনাদের কখনো মনে কষ্ট নেবেন না। আর আমরা যেটা শুরু থেকে যেটা মেনটেন করে আসছি, আমরা কিন্তু কাউকে ছোট করে কথা বলি না, ইনশাআল্লাহ বলবো না, ঠিক আছে? যারা এই সেক্টর নিয়ে কাজ করতেছে সবাই মহান, আমি মনে করি পাঠক সমাজে তারা সবাই মহান মানব, এদেরকে ছোট করে কথা বলার সুযোগ নেই। যে যার অবস্থান থেকে কাজ করতেছে অবশ্যই ভালো কাজ করতেছে। অতএব আমাদের এদের নিয়ে কারণে কথা বলা, আর আমাদের নিয়ে কি বললো এটা আমরা দেখার বিষয় না। অনেক কথা বলছে, আমরা শুনছি, দেখছি, আমরা বলি করিনি, করা উচিত না। কারণ অনেক অল্প বয়সী ছেলেমেয়েরা করছে, আমরা অনেক সিনিয়র, আমাদের মাথা অনেক ঠান্ডা, আমরা অনেক ঠান্ডা ভাবে হ্যান্ডেল করার চেষ্টা করতেছি। আর আশা করি এই যে রুমেল আহমেদ, আমার খুব শখ ওর এভিডেন্ট একদিন দেখা, যদি সুযোগ হয় আমরা পুরা ঢাকার যারা আছি, রুমেল রহমান, হ্যাঁ রুমেল ভাই তো ওনার পাশেই থাকে, হ্যাঁ আমরা একটা ট্যুর দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ ওইটা নিয়ে আমরা লাইভ করবো, লাইভ ভিডিও করবো, আমার একটা প্ল্যান আছে। এখন একটু সময়টা একটু ভালো হোক, দোয়া করবেন। এবার টুকটাক কয়েকটা প্রশ্ন আছে বোধহয় জেদ ভাই, সবুজ কুপসের শাক খেতে দিব নাকি বন্ধ রাখবো? আচ্ছা এইটা নিয়ে আমি একটু বলি। শাক এমন একটা খাবার যেটা আপনি কোষ্ঠকাঠিন্য হলে শাক খাবেন, ওর পেট নরম হয়ে যাবে, হ্যাঁ এই জন্য শাক, সফট ফুড এগুলি আপনার সবুজ পায়খানা, মানে পেটে কোনো প্রকার গন্ডগোল থাকলে শাক দিবেনই না, একদম দিবেনই না। 1 সপ্তাহ 10 দিনের জন্য বন্ধ রাখবেন। তো শাক কিন্তু আপনার হজমের বেলায় কিন্তু খুব শক্ত খাবার, কিন্তু হজম হইতে সমস্যা হয়, তো শাকটা আপনি অ্যাভয়েড করবেন। এবার রুমেল ভাই অনেক চুপ করে রয়েছে, আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম আমার একটা এক্সপেরিয়েন্স পার্সোনালি, যখন কারো কোনো পাখালদের সাথে কথা হয় আর কি, শাকের বিষয়ে একটু সতর্কতার বিশেষ জায়গা থাকে। যে শাক আমরা নিয়ে এসে অনেক সময় করি কি, হয়তো কোনো রকম একটু ধুয়ে সাথে সাথে খেতে দিয়ে দিই, একটা ভালো পাখি কিন্তু এগুলো থেকে আক্রান্ত হতে পারে। শাকের গায়ে লেগে থাকা নানান রকম রোগ জীবাণু, এবং আজকাল কিছু শাকে তো প্রচুর কীটনাশক পর্যন্ত ব্যবহার করা হয়, সার ব্যবহার করা হয়, রাসায়নিক থাকে, অনেক রাসায়নিক ব্যবহার করা হয়, কেমিক্যাল থাকে, হ্যাঁ পোকা মারা, এটা একটা বিষয় থাকে। আর কিছু শাক এমনিতেই মানে যেটা হয় যে কোষ্ঠকাঠিন্যের মধ্যেও আবার, যেমন সাধারণত শাক খেলে আমাদের একটু ফাইবার যুক্ত খাবার, আমাদের হয়তো বা স্টুলটা ক্লিয়ার থাকে, কিন্তু পুঁই শাক, তারপরে পাট শাক, এরকম কিছু শাক খুবই সেন্সিটিভ, এগুলো অনেকের একেবারে সহ্য হবে না। পাখির ক্ষেত্রেও আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স এরকম। তো এইটা একটু সতর্কতার মতো ব্যাপার থাকা উচিত, যে শাকটা অন্তত কয়েকটা ঘন্টা একটু পানিতে ভিজিয়ে, একটু সামান্য লবণ পানি হলে আরো ভালো, কয়েক ঘন্টা না 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, কয়েক ঘন্টা না 1 ঘন্টা মিনিমাম, 1 ঘন্টা মিনিমাম রাখতেই হবে। এটা খুব স্ট্রিক্টলি মেইনটেইন করতে হবে। আর আমি বরাবর যেটা সাজেশন দিয়ে আসছি, হ্যাঁ যেটা শুরু থেকে, যে পুঁই শাকটা কোনোভাবেই খাওয়াবেন না। পাখির পুঁই শাকে কিন্তু পেটের সমস্যা, সব ধরনের শাক খাওয়ান, পুঁই শাকটা খাওয়াবেন না। আর পাখি বোধহয় সবচেয়ে ভালো বেশি পছন্দ করে আপনার ইয়েটা, কলমি শাকটা, কলমি শাক প্রচুর, কলমি শাকটা খুব বেশি খায়, ডাটাটা খুব খায়, খুব মজা লাগে দেখতে। কিন্তু কলমি শাকটা খেলে ওইটাই দেন, শাক দিবেন, শাক লিমিটেড টাইমে দিবেন, সপ্তাহে 2 থেকে 3 দিন। এই শাক নিয়ে কিন্তু আমাদের গ্রুপে একবার একটা ছোটখাটো জ্ঞান জামা বাজছিল একটা গ্রুপের সাথে, চতুর ভাইয়ের আমার সাথে, হ্যাঁ
আমি বলছিলাম যে শাক খাওয়ায়েন না, শাক আপনি সে শাক প্রতিদিন নাকি সে আল্লাহ 30 দিন শাক খাওয়ায়, ঠিক আছে? তখন আমি তারা বলছি ভাই এটা আপনি কখনো 30 দিন সম্ভব শাক না। খান, এটা আমার আসলে বিশ্বাস আপনি করার মতো ব্যাপার না। হ্যাঁ আপনি আপনি নিজে 30 দিন শাক খান, আপনি যে পেটের সমস্যা না হয়, ঠিক আছে, আপনি যা বলবেন আমি তা বলবো। এটা নিয়ে আমার সাথে কিন্তু বড় সড়ো একটা তার সাথে তারা জ্ঞান জাম, আমি একটা জ্ঞান জাম ঠিক না। আমি তারা বলছিলাম যে একটা যে ভাই আপনার এই সাজেশন আমার পছন্দ না, আমি গ্রুপ থেকে লিভ নেন, ঠিক আছে? And সে ছিল শিক্ষক, হয়তোবা তার কাজ কাম কম ছিল, আচ্ছা, সে আমার নিয়ে অনেক ঝামেলা। শাকের ব্যাপারে আমি ছোট্ট একটু অ্যাড করে দিতে চাই। যেমন অনেকেই প্রশ্ন করেন যে বাচ্চা থাকা অবস্থায় পাখিকে শাক দেওয়া যাবে। সত্যি কথা বলতে শাকটা হজমে অনেক সমস্যা হয়, হজমে অনেক দেরি হয়। আবার শাকটা যখন একটু হজমে তখন কিন্তু পাখির পুষ্টি একটু পাতলা হয়। তো সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা বলি যে বাচ্চার বয়স 20-22 দিন বা 25 দিনের হওয়ার পরে যদি আপনি শাকটা দেন তাহলে তার শাকটা হজম করতে খুব সুবিধা হয়। এর আগে আসলে বাচ্চার ডাইজেস্টিভ সিস্টেমটা খুব উইক থাকে। তো সেক্ষেত্রে আমি পার্সোনালি এটাই করি যে আমি সবাইকে বলি যে শাকটা বাচ্চার বয়স কমপক্ষে 20 দিন হওয়ার পরে যদি আপনি শাকটা দেন সেক্ষেত্রে পাখির বাচ্চার ডাইজেস্টে খুব সহজ হয়। তবে সেটা অবশ্যই একটা লিমিটের মধ্যে থাকতে হবে। আপনি বড় পাখিকে যদি সপ্তাহে 3 দিন দিতে পারেন, আপনি কিন্তু বাচ্চা থাকা অবস্থায় কখনোই 3 দিন দিতে পারবেন না। আপনি সর্বোচ্চ সপ্তাহে 1 দিন দিতে পারেন, তবে খুবই সামান্য পরিমাণে, শুধু জাস্ট শাকের যে নিউট্রিশনটা সেটা যাতে সে পায়, শুধু এজন্য। আমি পার্সোনালি এটাই মনে করি। রোমান ভাই, এই ব্যাপারে কি আমার কি কোনো ভুল আছে কিনা আপনি একটু বলবেন? সরি, আরেকবার বলেন তো, লাস্ট কথাটা আরেকবার বলেন। বাচ্চা থাকা অবস্থায়, ওই যে হ্যাঁ, বাচ্চা থাকা অবস্থায় পাখিকে শাক দেওয়ার ব্যাপারটা বলছিলাম। তো আমি যেটা মনে করি আচ্ছা, যে বাচ্চার ডাইজেস্টিভ সিস্টেমটা একটু উইক থাকে, সেজন্য হচ্ছে বাচ্চার বয়স 20 থেকে 25 দিন হওয়ার পরেই শাক খেতে দেওয়াটা ভালো। মানে এটা হচ্ছে আমার একটা থিওরি। এটা নিয়ে অনেকের না সাথে না আমার সাথে দ্বিমত আছে, বাট আই ডোন্ট কেয়ার। আমি না আমার না থিওরি এটা, হ্যাঁ কারণ এইটা আমি ঠিক জানি না। আছে, আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, কারণ হলো যে সাক্ষী হিসাবে কাজ করতেছে, অবশ্যই কিছু জলীয় আর্দ্রতা ধারণ করতেছে, ফাইবার হিসেবে কাজ করতেছে। এরপরে যদি বলি এই সবুজ শাকে এ থাকতেছে বা অন্যান্য উপাদান থাকতেছে, সেই উপাদানগুলো ভিটামিন গুলোর সোর্স হিসেবে আমি তো সব ফুডও ব্যবহার করতেছি। তবে কেন আমি জেনে শুনে অতিরিক্ত ফাইবারটা দিয়ে ডায়রিয়ার দিকে নিয়ে যাব পাখিকে? আমার যেসব কম্পোনেন্ট সেটাই। প্রয়োজন পাখির গ্রোথে সেসব কম্পোনেন্ট আমি পাচ্ছি, পাওয়ার পরেও আমি কেন রিস্কটা নিব? আমি তো নিম পাতা দিতে পারি, শাকের জায়গায় আমি শাক যদি বলি তাহলে নিম পাতা দিই, আর অন্যান্য জিনিস কাজ করতেছে, আমি অন্যান্য উপকার গুলো ঠিকই পাচ্ছি। হুম, আমি শাক কেন দিতে বলতেছি না, কারণটা হলো দিবেন কিন্তু পরিমাণ মতো। আমি যতটুকু দেখছি যে শাক দিয়ে রাখছে, কলমি শাক একটা ডাল পুরাটাই দিয়ে রাখছে এক জোড়া বাজরিকার, কিন্তু এক জোড়া বাজরিকার সারাদিনের পুরা শাকের নরম অংশ যদি হিসাব করি, সারাদিনে অতটুকু তার অন্যান্য উপাদান দিয়ে অতগুলো খাবারই প্রয়োজন পড়ে না। অতিরিক্ত খায়, অতিরিক্ত খেয়ে ওই সবুজ পায়খানা বা অন্যান্য সমস্যা সৃষ্টি করে। কি দরকার এইরকম ভাবে অযাচিত বা অবিবেচকের মতো অতিরিক্ত শাক দেওয়ার? আপনি যদি শাকটা যদি নিয়ম মতো দিতে পারেন তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা তো দেনই, তো মনে করেন এগুলো অবিবেচকের মতো দিয়ে দিছি নিয়ে আসছি শাক এক আটি, আমার রান্নার কাজে লাগেনি, নিজে খাইনি, দিয়ে দিছি এক আটি এক জোড়া, তাহলে সে কি করবে ওখানে বসে থেকে? মানে ব্যাপারটা এইরকমই, আর কিচ্ছু না। যাই হোক, আপনার দেওয়ার সমস্যা নাই, মানে কন্ট্রোল করতে হবে আপনাকে। আর আর এই আরেকটু জায়গাতে যদি রোমেল ভাই এলাও করেন, হুম, আমি আরেকটু এক্সপিরিয়েন্স শেয়ার করতে জি চাই আর কি সুযোগে। জি, আরেকটা ঝামেলা হচ্ছে কোন সময়টায় খাওয়াবো। মানে সকালে উঠেই আমি শাক দিয়ে দিলাম অথবা একটা ফল হ্যাঁ দিয়ে দিলাম, এটা হ্যাঁ, মানুষের ক্ষেত্রেও কিন্তু ঝামেলা করে, খালি পেটে এই জিনিসগুলো হুম নিতে হুম জি অ্যাসিড ফর্ম জি করে, জি জি, এগুলো হ্যাঁ বাথরুমের সমস্যা হবে আরো বেশি। তো একটা হ্যাঁ টাইমিং এর ব্যাপার, এবং অনেক সময় আমাদের যে ওই সূর্যাস্তের পর থেকে আমাদের হজম শক্তি কমতে থাকে, আমরা হ্যাঁ ডিনারটাও বাঙালিরা অনেক রাত করে করি, যেটা অনুচিত। এরকম অনেককে হ্যাঁ দেখা যায় যাতে বিকেল 4টার সময় কিছু শাক দিয়ে দিল বিকেলের হ্যাঁ, খাবারের এটাও ঠিক না। জায়গায়, অথবা হ্যাঁ ঘুম থেকে উঠে একটা শাক দিয়ে ওই যে ফ্রিজ থেকে বের করে নিজে রান্না করতে নিচ্ছিল, 2টা শাক বের হ্যাঁ করে দিয়ে দিল। যারা কম হ্যাঁ করে পাখি পালেন, 1-2টা ঘরের হ্যাঁ মধ্যে আলাদা করে হ্যাঁ হয়তো বা তাদের জন্য খাবার এরকম অ্যারেঞ্জ করা হয় না। আপেলের হ্যাঁ ক্ষেত্রে অনেকে বীজ সহ আপেল দিয়ে ফেলেন। হ্যাঁ, স্কিন, অনেক ফলের স্কিনে কিন্তু ইদানিং আমাদের প্রচুর কেমিক্যালের বিষয় থাকে। তো জি, সেই জায়গাগুলো মনে হয় একটু সতর্ক করে দিলে সবাইকে আর কি, আপনাদের অভিজ্ঞতা হ্যাঁ। থেকে। না, অবশ্যই অবশ্যই, আমাদের বাপ দাদারা যেটা বলতো রাত্রেবেলা শাক খেতে দিত না, হুম স্বাভাবিকভাবে রাত্রের আহারে শাক থাকতো না, ডিনারে শাক থাকতো না, যেটাই হোক। আর আইবিএস জাতীয় প্রবলেমে তো শাক তো আরেকটা উপাদান পায়খানা নরম করার,
ওটা পেটের প্রবলেম থাকলে শাক তো অফ করে দেয় প্রথমে ডাক্তাররা। আর এখন আমি প্রায় শেষ পর্যায়ে, মনে হয় 11:30 বাজে কাছাকাছি, আমি আচ্ছা রুবেল একবার ভাই, এই বক্তব্যটাই শেষ করে দিই, আপনারা তারপর আমি বলেন। আমি আমি একটু বলি বাস। আমি জি। একটু বলি, আমরা যে সবুজ পাখারি মূল যে আলোচনাটা, হ্যাঁ সবুজ পাখানি হুম। আলোচনা করছি, এইটা আর কি আপনার যদি হয় দেখা দিলে আপনার হুম। বাচ্চারা কি কি করতে পারে প্রাথমিক অবস্থায়, মধ্য অবস্থায় আর খারাপ অবস্থায়, এই সম্পর্কে কি আমাদের কি কিছু বলা উচিত না? শেষ এতটুকুই বলি যে ফুড মেনু কিভাবে চেঞ্জ করব স্বাভাবিকভাবেই, আর কি কি প্রাইমারি স্টেজে কি মেডিসিন বা কি জিনিস দিতে পারি এগুলো আমি শেষ করে দিচ্ছি। আমি পুরাটা মিলে ওভারঅল এক বক্তব্যে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা সামারি টানতেছি, একটু খেয়াল করেন। তাইলে তাইলে আমাদের- আমরা আমরা জি। আমরা বিদায় নিয়ে নিই, আপনি বক্তব্য শেষ করে হ্যাঁ খোদাফেজ দিয়ে আপনি বের হয়ে যাবেন, হ্যাঁ আমরা একসাথে বের হয়ে যাবো। আচ্ছা, তাহলে তাহলে সেটাও ভালো হয়। হ্যাঁ জি। হ্যাঁ জি। তাহলে আপনি এক এক করে আপনি এটা করেন, আমি আগে বিদায় নিই। সম্মানিত বিএনপির সদস্যবৃন্দ, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে ছিলেন, আছেন, আমরাও আছি আপনাদের সাথে। আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। কারণ আমরা সুস্থ থাকলে আপনাদের পাখিরে আমরা নিয়মিত সাজেশন দিতে পারবো। এই জন্য আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? আমরা এই দোয়া এবং ভালোবাসার জন্য এই কষ্ট করি, আশা করি এটা আপনারা অকৃপণ ভাবে দান করবেন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সদরুল আরিফিন ভাই কিছু একটু যদি বলতেন। না, রুমা ভাই শেষ করে ফেলেন, রুমা ভাই যেটা বলছিলেন সেটা শেষ করে ফেলেন। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আমি যেটা বলি, ফুডসের 3টা অংশ নিয়ে আমি কথা বলছিলাম, সলিড অংশ, তারপরে ইউরেট অংশ, সেখানে সলিড ইউরিন সাদা অংশ থাকে, এরপরে আসে লিকুইড ইউরিন। এটা হলো যে পুপসের অংশ। এখন পাখি যেটা খায় সেটাই সলিড আকারে আসে। পাখি যদি অতিরিক্ত শাক খায় তো সবুজ হবে পায়খানার কালার, অতিরিক্ত যদি ব্লুবেরি খায় সেই ব্লুবেরির কালার আসবে, অতিরিক্ত যদি ইটের গুঁড়া খায় সেই ইটের গুঁড়ার মতোই সলিড অংশটা আসবে, কালারটা লালই হবে। এটা নিয়ে টেন্স হওয়ার কিছু নাই। প্রথমে আপনাকে খাবারটা খেয়াল রাখতে হবে সেদিন আপনি কি ফুডটা ব্যবহার করছেন। এরপরে আসতেছে যে প্রাইমারি জায়গায় সবুজ পায়খানা হয় জায়গা পরিবর্তনের কারণে, হতে পারে আবহাওয়া হঠাৎ পরিবর্তনের কারণে পাখি স্ট্রেসে পড়লে হতে পারে, আবার খাবার পরিবর্তনের কারণেও হতে পারে। এছাড়াও থাকতে পারে রাত্রে বিশ্রাম পায়নি, নাইটসের সমস্যা হতে পারে, ভিজিটর হতে পারে, পেটের কৃমির সমস্যা, এসব কারণে সবুজ পায়খানা হতে পারে। আর এগুলো থেকে আমরা প্রাইমারি পর্যায়ে কি ভাবে এটাকে প্রতিরোধ করতে পারবো। অবশ্যই আপনার যখন জায়গা পরিবর্তন করতেছেন, নতুন পাখি ঘরে আনতেছেন, তাকে অবশ্যই কোয়ারেন্টাইনে নিতে হবে। তার আগে আপনি নিয়ে এসে জিঙ্ক পানি দিতে পারেন। জিঙ্ক পানির সাথে আপনি স্যালাইনটা দিতে পারেন। যে সোডিয়াম ইমব্যালেন্স, যেহেতু দেখা যায় যে বগুড়া থেকে পাখি পাঠাইছি ঢাকায় গেছে 7-8 ঘন্টাও খায়নি, এই কারণে তার পানি শূন্যতা তৈরি হতে পারে, বা পটাশিয়াম ইমব্যালেন্স হতে পারে, মিনারেল ইমব্যালেন্স হতে পারে, তখন আপনি স্যালাইন দিলেন, জিঙ্ক দিলেন। এরপরেও যদি সবুজ পায়খানাটা দীর্ঘায়িত হয় তখন আপনি অ্যামিকো পিএইচ দিলেন, এবং তখন তারপরে গিয়ে পরবর্তীতে রোগ যদি বুঝবেন সেই অনুযায়ী গ্রুপে পোস্ট দিলেন, বা কোনো সিনিয়রের সাথে কনসাল্ট করে আপনি মেডিসিনে যেতে পারেন। এরপরে খাবার পরিবর্তনের ক্ষেত্রে খাবার যতই প্রকারই বিদেশি হোক না কেন, সোনাদে বাধা থাকুক না কেন, তারপরেও আপনাকে আপনার সাবধানতা নিতে হবে। আপনি খাবারটা নিয়ে আসবেন, আপনি চেক করবেন, নাকে স্মেল নিবেন যে ড্যাম গন্ধ আছে কিনা, রোদে দিবেন, শুকানো ভালো একটা ব্যবস্থা নিবেন, তারপরে পাখিকে দিবেন। কারণ কোন অবস্থায় কোন খাবার আসে সেটা আমরা কেউই জানি না। আপনার প্রোটেকশন আপনার পাখি, আপনার প্রোটেকশন আপনাকেই নিতে হবে। এটা গেল। এবং যদি খাবারের পরের দিন যদি দেখছেন না সেদিনই খাবার, নতুন খাবার দেওয়ার পরেও প্রবলেম হচ্ছে, তখন বুঝে যাচ্ছেন কি কারণে হচ্ছে, কারণটা খুঁজে বের করলেন। তারপরে দেখা গেল যে শাক দিয়ে আপনার পাখি সবুজ পায়খানা হচ্ছে, অবশ্যই শাক স্টপ করে দিবেন। তারপরে আপনার সফট ফুড, অনেক পাখি খাবার ছেড়ে দেয়, বা দেখা গেল যে হ্যাঁ সবুজ ফুড হয়েছে, আমরা সর্বপ্রথম সফট ফুডটা বন্ধ করে দিই। বন্ধ করে দিতে বলি কেন? যে আমরা রিচ সফট ফুড ব্যবহার করি, কমার্শিয়াল এগ ফুড কিন্তু প্রচুর রিচ। আবার দেখা গেল সফট ফুড মানে আমরা এই কোয়েল পাখি ডিম দিচ্ছি, হ্যাঁ সফট ফুড মানে হাই প্রোটিন যুক্ত ভেজ প্রোটিন ব্যবহার করতেছি। এই জন্য সর্বপ্রথম বলা হয় যে সফট ফুডটা বন্ধ করে দিবেন। কিন্তু কেন বন্ধ করে দিবেন এগুলার ব্যাখ্যাতে যায় না। আজকে যখন সুযোগ পাইছি তখন একটু বলে নিই যে এই সফট ফুড হাই রিচ প্রোটিন যুক্ত হয়, সেই জন্য আমরা সফট ফুডকে প্রথমে বন্ধ করে দিতে বলি। কিন্তু আজকে আমি বলবো সফট ফুড দিবেন কিভাবে দিবেন। চিড়া আছে, যেটা চিড়াটাকে ভিজায় নেন আপনি, যেহেতু সে তার প্রিয় খাবার সফট ফুড, সে সফট ফুড খেয়ে অভ্যস্ত, কোনো কারণে তার সবুজ পায়খানা হয়েছে, অন্যান্য খাবারও ছেড়ে দিচ্ছে, তাহলে আপনি কি তাকে তার প্রিয় খাবারটা দিয়ে ট্রাই করবেন না?
সে যদি আবার রিকভার করে, কিছু খাবার খালেই তো তার শক্তি আসবে এবং সে রিকভার করবে। তখন আপনি চিরা ভিজাটা দিতে পারেন, চিরাটা ভিজাই নিয়ে সাথে আপনি কাঁচকলা যে আছে, কাঁচকলা সেদ্ধটা যুক্ত করে দেন, তাহলে কিন্তু পেটের প্রবলেমের অনেকটা উপকার হবে। প্রাইমারি স্টেজে কাঁচকলা কিন্তু আমাদের প্রাকৃতিক পেট সমস্যা, পায়খানা টাইট করার একটা প্রধান উপাদান। সেই হিসাবে কিন্তু আপনি কাঁচকলা এবং চিরা দুটো একত্রে মিশিয়ে তাকে দিতে পারেন। সে সফট ফুডও পেলো, তার প্রিয় খাবার নরম খাবারটাও পেলো, এবং তার পায়খানাটা আস্তে আস্তে রিকভার করবে। হ্যাঁ, এরপরে আসতেছে কেউ কি বলে, কাঁচকলা দিলেন, সফট ফুডের মেনুর ভিতর হিসাবে বলতেছি যে আপনি চিরা দিতে পারতেছেন, তারপরে দিতে পারতেছেন হলো এই কাঁচকলা, সাথে দিতে পারতেছেন হালকা পরিমাণে মুড়িও দিতে পারেন, অনেকে দেয়। যেটা দেয়, মোট কথা হলো যে আপনি পেটটাকে ঠান্ডা রাখার জন্য যেসব নন ফ্যাটি খাবার আছে সেগুলো আপনি সাপ্লাই করতে পারতেছেন। এটা হলো বলতে পারি। এরপরে 2-3 দিনের ভিতরে যদি রোগাক্রান্ত বা রোগের পরিমাণ বেড়ে যায় তখন কি করবেন, সেগুলোর কারণ খুঁজতে হবে। তার আগে গত লাইভে আমরা যেটা বলছিলাম যে কৃমির ডোজ নিয়মিত করবে। নতুন পাখি, জায়গা পরিবর্তন, আবহাওয়া এগুলো বড় কথা না। এখন যদি বলি পুরাতন খামারিদের জন্য প্রথম যে কথা, বছরে 4 বার কৃমির ডোজটা করবেন। আর যদি আরো রিস্ক মুক্ত থাকতে চান তাহলে ভ্যাকসিন আপনাদের এলাকার ভেটেরিনারি ডাক্তারের সাজেশন নিয়ে ভ্যাকসিন প্রয়োগ করতে পারেন। বর্তমানে আরো আধুনিক হচ্ছে ভ্যাকসিন গুলা, লাইভ আসছে, কিল্ড আসছে, যেটা যেভাবে হয় ডাক্তার যেভাবে সাজেশন করে সে অনুযায়ী ব্যবহার করবেন। আর সবুজ পুপসের ক্ষেত্রে কারণগুলোর অনুসন্ধান করবেন, সে অনুযায়ী প্রতিরোধের ব্যবস্থা তৈরি করবেন, পারলে প্রতিকারের ব্যবস্থা তৈরি করবেন। আপনার অ্যাভিয়ারি সুস্থ থাকা মানে গ্রুপে পোস্টের পরিবেশ সুস্থ থাকা, আমরা ভালো থাকা, আমাদের কাজের চাপ কম থাকা, ওভারঅল আমাদের পাখালদেরকে নিয়ে যে কথা, যে পাখি বাঁচলে একটা পাখালের মনে হাসি ফুটবে, সেটাই আমাদের উদ্দেশ্য। যে এখানে মানে সবচেয়ে বড় কথা যেটা, পাখি যদি বাঁচে তবেই আপনি কোয়ালিটি নিয়ে খেলতে পারবেন, তবেই আপনি বিশ্ববাজারে দাঁড়াতে পারবেন, এবং তারপরেই এক্সপোর্টের কথা চিন্তা আসবে। আপনি কোয়ান্টিটিতে আপনি আনন্দ পাবেন, মজা পাবেন, মার্কেট তৈরি হবে, এবং তারপরে কোয়ালিটি বিল্ড আপ করে আপনি বাইরে পাঠাতে পারবেন। এবং বাইরে পাঠানোর ক্ষেত্রে যে এভিয়ান সেক্টরে ডাক্তারদেরকে ইনভলভ করা, বিশ্ববিদ্যালয়গুলোকে ইনভলভ করা, এবং একটা স্পেশালাইজড হসপিটাল তৈরি করা যে সর্বপ্রথম দরকার, এই বিষয় নিয়ে আমাদের মনে হয় সবাইকেই অগ্রসর হওয়া উচিত। যে যেখানে পারি, যার যতটুকু সুযোগ আছে, এইগুলো নিয়ে মানে আস্তে আস্তে মনে হয় অগ্রসর হওয়া যায়। এই কথা বলেই আমি শেষ করতে যাচ্ছি। সবার কাছ থেকে ধন্যবাদ নিয়ে, সবাইকে সবার কাছ থেকে কি বলে আমাদের জন্য দোয়া প্রার্থনা করে আমি এখানে শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আজকের মতো তাহলে আমরা আজকে লাইভটা পাখির সজুর ভাই একটু, সজুর ভাই আপনি একটু বিদায় নেন। জি, সজুর ভাই বিদায় নেন। ওইটাই আর কি। আসলে আসলে রুমেল ভাই আর যে নিজু ভাই যেটা বলেছেন যে আসলে আপনাদের পাখি সুস্থ থাকবে, আপনারাও সুস্থ থাকবেন, আমরা কিন্তু মেন্টালি সুস্থ থাকবো, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো অনেক সময় দেখা যায় যে গ্রুপে যখন পোস্ট আসে, আমি জানি না পাখার কতটা টেনশনে থাকে, তার চাইতে কিন্তু আমরা অনেক টেনশনে থাকি। বিশেষ করে আমি খুব পেইন দিই বিজু ভাইকে আর রুমেল ভাইকে, যখন খুব ক্রিটিক্যাল কিছু কেস হাতে আসে তখন আমি দুজনকে খুব পেইন দিই, এবং আলটিমেটলি দুজনে খুব ব্যস্ত থাকি। তো আসলে এই টেনশনগুলো আপনারা যতটা করেন আমরাও ততটা, যদি আমাদের পাখি না, তো আমরা বুঝি যে আসলে আপনারা আমাদের আশায় থাকেন আপনার পাখি সুস্থ করার জন্য, আমাদের উপরে একটা ভরসা নিয়ে থাকেন যে ভাই আপনাদের ট্রিটমেন্ট দেন। তো সেক্ষেত্রে আসলে আপনাদেরকেও টেনশন করতে হয়, আমাদেরকেও টেনশন করতে হয়, কিন্তু যদি আপনারা যদি একটু সচেতন থাকেন তাহলে আমার মনে হয় আপনাদের পাখিগুলো সুস্থ থাকবে। তো এটা আর কি। আসলে আমার আর তেমন কিছু বলার নেই। আর দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা সবসময় আপনাদের সাথে এইভাবে থাকতে পারি। আমাদের ইচ্ছা আছে, ইনশাআল্লাহ আমরা থাকবো যতদিন বেঁচে আছি। দোয়া করবেন আমাদের জন্য। তো এই আর কি আমার কথা। সবাই ভালো থাকবেন। তো জিয়াদ ভাই, আমার মনে হয় শেষ করে দেয়, অনেক রাত হয়ে গেছে। জি জি, বিএইচবি বার্ড হসপিটাল অফ বাংলাদেশ ফেসবুক গ্রুপের আজকের লাইভ ছিল পাখির সবুজ পায়খানার প্রতিকার, কারণ ও প্রতিকার। আমরা এতক্ষণ আমাদের এক্সপার্টদের আলাপ আলোচনা শুনলাম, আমাদের অভিজ্ঞতাগুলো আমরা শেয়ার করলাম। এ থেকে যদি কিঞ্চিত উপকৃত আপনারা হয়ে
নিজেদের পাখির যত্নের দিকে আরো আরো বেশি দক্ষ হতে পারেন। আপনার পাখিশালা যদি আরো দিন দিন সমৃদ্ধ হতে পারে, এটাই আমাদের সাফল্য। আমাদের জন্য দোয়া করবেন। আপনার পাখিরা সুস্থ থাকুক, আপনারাও সুস্থ থাকবেন। শুভরাত্রি। শুভ